আইনস্টাইনস ভেলোসিটি অ্যাডিশন থিওরেম, এটা কি বলছে? দেখো, ক্লাসিক্যাল মেকানিক্স অনুযায়ী আমরা কি জানতাম, যে যদি আমার কোনো একটা ট্রেনের মধ্যে আমার যে অবজারভার রয়েছে, ট্রেন হচ্ছে অবভিয়াসলি এতদিন আমরা যা ধরে এসেছি এস প্রাইম ফ্রেম, আর যেটা প্ল্যাটফর্ম ছিল সেটা হচ্ছে আমার এস ফ্রেম যেটা স্থির রয়েছে, আর ট্রেনটা আমার প্ল্যাটফর্মের সাপেক্ষে ভি ভেলোসিটি নিয়ে মুভ করে যাচ্ছে। তো এই ক্ষেত্রে ধরো যে অবজারভারটা প্ল্যাটফর্মে রয়েছে তার রেসপেক্টে যদি আমার ট্রেনের মধ্যে থাকা, ছবিটা বাজে হয়ে গেল, ট্রেনের মধ্যে থাকা অবজারভারটা যদি দৌড়ায় উইথ ভেলোসিটি ইউ এক্স, আর এটা আমি ধরে নিচ্ছি এক্স অ্যাক্সিস বরাবরের মোশনটা হচ্ছে, আচ্ছা, এই যে অবজারভারের ভেলোসিটি এটা অ্যাকচুয়ালি আমি ধরবো ইউ এক্স প্রাইম। ইউ এক্স প্রাইমটা হচ্ছে যে লোকটা মানে এই এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে এই অবজারভারের ভেলোসিটিটা হচ্ছে ইউ এক্স প্রাইম। তাহলে এই যে অবজারভারটা যে প্ল্যাটফর্মে রয়েছে তার রেসপেক্টে এই অবজারভারের যে সেকেন্ড অবজারভার এর ভেলোসিটি কত হবে, সেটা অবভিয়াসলি আমরা জানি ইউ এক্স ইকুয়ালস টু ইউ এক্স প্রাইম প্লাস ভি। এটা আমরা এতদিন ধরে জেনে এসেছি, এটা আমরা প্লেন নিউটনিয়ান মেকানিক্স থেকে আমরা প্লেন এই আইডিয়াটা আমরা জানতাম। কিন্তু যেহেতু দেখা গেল যে টাইম এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, যেহেতু এখানে আমরা দেখলাম যে এখানে টাইমের একটা প্রবলেম আসছে, একটা টাইম আমার দুটো ফ্রেমে সেম থাকছে না, সেক্ষেত্রে এই যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটাকে আমাকে চেঞ্জ করতে হবে। আর অবভিয়াসলি স্পিড অফ লাইট দুটো ফ্রেমে সেম থাকবে, তার জন্য আমাকে এই ফর্মুলাটা চেঞ্জ করতে হবে। কীরকমভাবে চেঞ্জ করব? এই যে ইউএক্স যেটা আছে সেটাকে যদি আমি ধরি ইউএক্স ইকুয়ালস টু ডিএক্স ডিটি, ডিএক্স ডিটি, তাহলে আমাকে ইউএক্স প্রাইমটাকে কি ধরতে হবে? এতদিন আগে ধরা হতো ইউএক্স প্রাইম ইকুয়ালস টু ডিএক্স প্রাইম ডিটি, কারণ দুটো ফ্রেমের টাইম সেম ধরা হয়েছিল। কিন্তু এখন আর সেটা ধরা যাবে না, আমাকে এটাকে ধরতে হবে ইউএক্স প্রাইম ইকুয়ালস টু ইউ ডিএক্স প্রাইম বাই ডিটি প্রাইম। ঠিক আছে, এখানে প্রাইম কোঅর্ডিনেট টাইমের রেসপেক্টে চলে আসবে। তাহলে এবার আমি কি করব? পাতি লোরেন্জ ট্রান্সফরমেশন ইউজ করব। ডিএক্সটা কি হবে বলো? বাই লোরেন্জ ট্রান্সফরমেশন ইকুয়েশন, by Lorentz transformation equation, dx টা কি হয়ে যাবে? dx ইকুয়ালস টু, তুমি যদি খেয়াল করে দেখো আমার ফর্মুলাটা কিছু একটা এরকম ছিল। x এর ফর্মুলাটা ছিল x প্রাইমের রেসপেক্টে x প্রাইম প্লাস ভি টি বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আচ্ছা, এখানে টি প্রাইম হয়ে যাবে ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা ছিল আমার লোরেন্স ট্রান্সফরমেশনের x এর ফর্মুলা। সিমিলারলি তাহলে dx টা কি হবে? dx টা হয়ে যাবে dx প্রাইম প্লাস ভিটি প্রাইম বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা আমরা ডিএক্সটা পেলাম। ঠিক আছে, আর ডিটি প্রাইমটা কি হবে? সরি, আর ডিটিটা কি হবে? অ্যান্ড হোয়াট উইল বি ডিটি? ডিটিটা তুমি খেয়াল করে দেখো, টাইমের আমরা এরকম কিছু একটা পেয়েছিলাম লোরেন্স ট্রান্সফরমেশনের টাইম। এস ফ্রেমের টাইমটা হচ্ছে এস প্রাইম ফ্রেমের টাইমের সাথে এরম রিলেশন রেখেছে, টি ইকুয়ালস টু টি প্রাইম প্লাস ভি এক্স প্রাইম বাই সি স্কোয়ার বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এই টাইপের ফর্মুলা আমি বসাবো, টি এর জায়গায় আর টি প্রাইমের জায়গায় ডিটি আর ডিটি প্রাইম বসাবো। তাহলে ডিটির জায়গায় আমার কি হয়ে যাবে? ডিটি প্রাইম প্লাস ভি এক্স, এর পরেরটা কি হবে বলো তো? এক্স প্রাইম আছে, খেয়াল করে দেখো এখানটায় যখন টি প্রাইম ছিল আমি ডিটি প্রাইম ধরেছি, তাহলে এখানটায় আমাকে এক্স প্রাইমের জায়গায় কি ধরতে হবে? ডি এক্স প্রাইম ধরতে হবে, ডি এক্স প্রাইম বাই সি স্কোয়ার বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, সরি, বাই ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার আমার তাহলে ইউএক্সটা কি হয়ে যাবে? ইউএক্স হচ্ছে ডিএক্স বাই ডিটি, অ্যাকচুয়ালি টাইম ডেরিভেটিভ অফ এক্স উইথ রেসপেক্ট টু টাইম, বাট এটাকে আমি এখানে বলতে পারি ডিএক্স বাই ডিটি। তাহলে আমি কি করতে পারি? এই ডিএক্স যেটা পেয়েছি আর ডিটি যেটা পেয়েছি এই দুটোকে আমি যোগ করে মানে ভাগ করে লিখি। তাহলে দেখো এই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ারটা উপর নিচে কেটে যাবে,
আমার কি পড়ে থাকবে, ওপরে পড়ে থাকবে ডিএক্স প্রাইম প্লাস ভি ডিটি প্রাইম বাই ডিটি প্রাইম প্লাস ভি ডিএক্স প্রাইম বাই সি স্কোয়ার। এইটা আমার পড়ে থাকবে। এবার আমি করব কি, আমি এই ডিটি প্রাইম ওপর নিচে ডিটি প্রাইম দিয়ে ভাগ দিয়ে দেব, ওপর নিচে ডিটি প্রাইম দিয়ে ভাগ দিয়ে দেব। তাহলে আমার কি হয়ে যাচ্ছে দেখো, ডিএক্স প্রাইম ডিটি প্রাইম প্লাস ভি, যেহেতু ডিটি প্রাইম ভাগ দিয়ে দিয়েছি এখানে শুধু ভি পড়ে থাকলো, এখানে ডিটি প্রাইম দিয়ে ভাগ দিয়েছি বলে শুধু 1 পড়ে থাকলো, প্লাস ভি এখানটা দেখো ডিএক্স প্রাইম ডিটি প্রাইম, এই যে ডিএক্স প্রাইম উপরে আছে তার সাথে ডিটি প্রাইম চলে এলো নিচে, ডিএক্স প্রাইম বাই ডিটি প্রাইম বাই ইন্টু 1/সি স্কোয়ার, এই নিচে সি স্কোয়ারটা রেখে দিয়েছি। এবার আমাকে বলো তো ডিএক্স প্রাইম ডিটি প্রাইম জিনিসটা কি? ডিএক্স প্রাইম ডিটি প্রাইমটা হচ্ছে ইউএক্স প্রাইম। তাহলে এখানে আমি কি করব, ইউএক্স প্রাইম লিখে নেব, ইউএক্স প্রাইম প্লাস ভি বাই 1 প্লাস ইউএক্স প্রাইম ভি বাই সি স্কোয়ার, ইউএক্স প্রাইম ভি বাই সি স্কোয়ার। এটা হচ্ছে আমার ইউএক্স, যেটা হচ্ছে এস ফ্রেমের ভেলোসিটি, এস ফ্রেমের রেসপেক্টে ভেলোসিটি অফ দ্য পার্সন, আর ইউএক্স প্রাইম হচ্ছে এক্স প্রাইম ফ্রেমের রেসপেক্টে লোকটার ভেলোসিটি। এই যে অবজারভারটা উপরে যেটা দেখলাম, যে আমার যে এই অবজারভারটা ট্রেনের ভেতরে ইউএক্স প্রাইম ভেলোসিটি নিয়ে এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে, ট্রেনটাও এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে, তো যে অবজারভারটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে তার রেসপেক্টে এই লোকটার ভেলোসিটি কত হবে? ক্লাসিক্যাল মেকানিক্স অনুযায়ী এইটা হতো ইউএক্স ইকুয়ালস টু ইউএক্স প্রাইম প্লাস ভি, কিন্তু রিলেটিভিটি অনুযায়ী ফর্মুলাটা চেঞ্জ হয়ে এটা হয়ে যাবে ইউএক্স ইকুয়ালস টু ইউএক্স প্রাইম প্লাস ভি বাই 1 প্লাস ইউএক্স প্রাইম ভি বাই সি স্কোয়ার। এইখান থেকে প্রশ্ন আসার চান্স খুব বেশি, ভেলোসিটি অ্যাডিশন থিওরেম থেকে প্রশ্ন খুব আসে, তো এই জায়গাটা ভালো করে প্রিপেয়ার করবে। তাহলে জাস্ট আন্দাজ করে বলো তো ইউএক্স প্রাইমটা কি হবে, ইউএক্স প্রাইম কি হবে ইউএক্স এর সাপেক্ষে? কেউ আন্দাজ করে একজন বলো, কেউ একজন। প্লাসের জায়গাগুলো মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে ইউএক্স মাইনাস ভি বাই 1 মাইনাস ইউএক্স ভি বাই সি স্কোয়ার। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার ইউএক্স আর ইউএক্স প্রাইমের ভেলোসিটি। তো এইটা যদি এক্স না দেওয়া থাকে, অনেক সময় এরকমও হতে পারে যে একটা বস্তু মানে একটা কোনো ফ্রেম যেটা আছে সেটা আমার এইদিকে ভি ভেলোসিটি নিয়ে এগোচ্ছে, আর এই ফ্রেমের ভেতরে একটা কোনো বডি ইউ প্রাইম ভেলোসিটি নিয়ে মুভ করছে। তাহলে বাইরে যে অবজারভার রেস্টে আছে তার রেসপেক্টে এটার ভেলোসিটি কি হবে, সেটাকে তোমরা এইভাবে লিখতে পারো ইউ ইকুয়ালস টু ইউ প্রাইম ভি, আমরা সহজ আর এক্সপেক্ট টার্ম দেবো না, এটা ভাবে লিখবো ইউ প্রাইম প্লাস ভি বাই 1 প্লাস ইউ প্রাইম ভি বাই সি স্কোয়ার, এইভাবে আমরা লিখবো। এটা হচ্ছে আমাদের নর্মাল ফর্মুলা। ঠিক আছে, এইভাবে আমরা মনে রাখবো, এক্সট্রা বাদ রাখবো। আর তাও জেনে রাখা ভালো, এটা তো আমাদের ইউএক্সটা বেরোলো, এক্স বরাবর আমার এক্স কম্পোনেন্টটা বেরোলো, কারণ আমার যে ফ্রেমটা আছে এস প্রাইম ফ্রেম বা ট্রেনটা রয়েছে সেটা আমার কোন দিকে মুভ করছে, এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে, কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর কিন্তু আমার এই ফ্রেমের কোনো মোশন নেই বা ট্রেনটার কোনো মোশন নেই। তাহলে ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কি হবে বা কম্পোনেন্ট অফ ভেলোসিটি কি হবে, এটাও জেনে রাখা দরকার। কম্পোনেন্ট অফ ভেলোসিটি অ্যালং এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস, component of velocity along x and y axis, sorry z axis, x and y and z axis, component of velocity along z and y axis কি হবে চলো দেখা যাক। এটা অবভিয়াসলি আমি নেব ইউআই টার ফর্মুলা কি হয়ে যাবে ডিওয়াই ডিটি। এবার দেখো ডিওয়াইটা তো আমার ডিওয়াই প্রাইমই হবে, কিন্তু ডিটি আমার ডিটিটা কিন্তু ডিটি প্রাইম হবে না, ডিটিটা কি হয়ে যাবে খেয়াল রাখবে, ডিটি প্রাইম প্লাস ভি ডিএক্স প্রাইম বাই সি স্কোয়ার বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার।
তাহলে এখান থেকে যদি আমি দেখি ইউআইটা কি বেরোবে, যেটা হচ্ছে ওয়াই কম্পোনেন্ট অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু দ্য স্টেশনারি অবজারভার, কি হবে ডিওয়াই প্রাইম, এইটাকে তুমি ওপরে নিয়ে চলে যাও, রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার বাই নিচে আমার কি থাকছে ডিটি প্রাইম প্লাস ভি ডিএক্স প্রাইম বাই সি স্কোয়ার। এবার আমি কি করব, ডিওয়াই প্রাইম আছে এটাকেও আমি ওপর নিচে ডিটি প্রাইম দিয়ে গুণ করে দেব, তাহলে আমার কি হয়ে যাবে ইউআই ইকুয়ালস টু ডিওয়াই প্রাইম ডিটি প্রাইম, ওপর নিচে ডিটি প্রাইম দিয়ে গুণ করছি, রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ারটা রেখে দিলাম, বাই নিচে আমার কি হয়ে যাবে ডিটি প্রাইম প্লাস ডিটি বাই ডিটি প্রাইম করে 1 হয়ে গেল, 1 হয়ে গেল প্লাস ভিটা রাখলাম, এখানটায় ভি বাই সি স্কোয়ার করে দিই চলো সুবিধার জন্য, ভি বাই সি স্কোয়ার লিখলাম, আর এখানটায় আমার কি থেকে যাচ্ছে ডিএক্স প্রাইম ডিটি প্রাইম, ডিএক্স প্রাইম ডিটি প্রাইম। তাহলে যদি আমি দেখি ডিওয়াই প্রাইম ডিটি প্রাইমটা আমাকে ইউআই প্রাইম দেবে আর ডিএক্স প্রাইম ডিটি প্রাইমটা আমাকে ইউএক্স প্রাইম দেবে, তো খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, ইউআইটা যেটা কম্পোনেন্ট অফ ভেলোসিটি অ্যালং ওয়াই অ্যাক্সিস, সেটা আমার কি হয়ে যাবে বাই ভেলোসিটি অ্যাডিশন থিওরেম, আমার এটা হয়ে যাবে ইউআই প্রাইম রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার বাই 1 প্লাস ইউএক্স প্রাইম ভি বাই সি স্কোয়ার, এখানে দেখো একটা ইউএক্স টার্ম কিন্তু থেকে গেছে, ভি বাই সি স্কোয়ার। তাহলে সিমিলারলি আইডিয়া করে বলো জেডটা কি হবে, আইডিয়া করার দরকার নেই দেখেই বোঝা যাচ্ছে, জেডটা হয়ে যাবে ইউজেড প্রাইম রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার বাই 1 প্লাস ইউএক্স প্রাইম ভি বাই সি স্কোয়ার, এটা আমার বেরোবে ইউ জেডটা। অ্যান্ড ঠিক অপোজিট ভাবে যদি তুমি ভাবো ইউআই প্রাইমটা কত বেরোবে উইথ রেসপেক্ট টু ইউআই, ইউআই প্রাইম উইথ রেসপেক্ট টু ইউআই কোনটায় মাইনাস হবে একটু বলো তো। দাদা বলছি এটা কি লোরেন্স ট্রান্সফরমেশনের পরের থেকে করাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা চলছে হচ্ছে ভেলোসিটি অ্যাডিশন থিওরেমটা, আগের আচ্ছা। দিনেরই পিডিএফটা দেখবি ভেলোসিটি অ্যাডিশন থিওরেম আছে ওখান থেকে চলছে। মানে যেটুকুনি করানি সেইটুকুনি হ্যাঁ তাই তো? তারপর থেকে এই স্টার্ট হলো কিছুক্ষণ আগে। বুঝেছি, ঠিক আছে। ইউআই প্রাইম যেটা আছে সেটা আমার হয়ে যাবে ইউআই রুট ওভার 1 মাইনাস, এখানে তো মাইনাসই থাকছে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, নিচটায় আমার একটা মাইনাস চলে আসবে মাইনাস ইউএক্স প্রাইম ভি বাই সি স্কোয়ার। আচ্ছা সরি, এখানে প্রাইম হবে না, আই এম সরি, এখানে প্রাইম থাকবে না, ইউএক্স ভি বাই সি স্কোয়ার, ঠিক আছে। তো এটা হচ্ছে ইউআই প্রাইম উইথ রেসপেক্ট টু ইউআই। তাহলে জেডটাও জেড ওয়াই প্রাইমটাও জেড ইউজেড প্রাইমটা কি হবে তোমরা আশা করছি বুঝে গেছো এখান থেকে, ঠিক আছে। এই পার্টটা এইখানটায় ভেলোসিটি অ্যাডিশন থিওরেমে করা রয়েছে, যেটা আমি দেখিয়ে যেটা বললাম এখানটায় করা রয়েছে, তোমরা এখান থেকে দেখো এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, ইউএক্স ইকুয়ালস টু ইউএক্স প্রাইম প্লাস ভি বাই 1 প্লাস ভি ইউএক্স বাই সি স্কোয়ার বা ইউএক্স ভি বাই সি স্কোয়ার, একদম জলের মতো যেন মুখস্থ থাকে, ঠিক আছে। তো আইনস্টাইনস ভেলোসিটি অ্যাডিশন থিওরেম। এই প্রশ্নটা আসে, so that no speed can be greater than the speed of light from Einstein's velocity addition theorem. আইনস্টাইন ভেলোসিটি অ্যাডিশন থিওরেম থেকে দেখাতে হবে যে স্পিড অফ লাইটকে এক্সিড করবে না কখনো কোনো কিছু, ঠিক আছে, এই প্রশ্নটা আসে। কিভাবে দেখাবো চলো এবার মজার জিনিসটা একটু দেখা যাক। এই সেই একই গল্প, সেই ট্রেন রয়েছে, ট্রেনের মধ্যে আমার ট্রেনটা হচ্ছে এস প্রাইম ফ্রেম মুভিং উইথ ভেলোসিটি ভি। এবার এখানে যে আমার অবজারভার রয়েছে সে কি করলো, সে একটা টর্চে করে একটা লাইট ছাড়লো, মানে একটা ফোটন বেরিয়ে গেল, এইচ নিউ ফোটন মানে লাইট, এই লাইটের ভেলোসিটি, তাহলে এক্ষেত্রে এই অবজারভারের ক্ষেত্রে এই লাইটের ভেলোসিটি কি হবে,
এই যে বাইরের অবজারভার আছে যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে তার রেসপেক্টে লাইটের ভেলোসিটি কি হবে ফ্রম ভেলোসিটি অ্যাডিশন থিওরেম? আচ্ছা, এইখানটায় আমি কি ধরবো, ইউ প্রাইম যেটা সেটা আমার সি এর সমান। খেয়াল করে দেখো, ইউ প্রাইম যেটা সেটা আমার সি এর সমান ধরবো। তাহলে ইউ ভ্যালুটা কত হবে, মানে ভেলোসিটি অফ লাইটটা কত হবে? দেখো আমি ভেলোসিটি অ্যাডিশন থিওরেম অ্যাপ্লাই করছি। ফর্মুলা কি ছিল? ইউ ইকুয়ালস টু ইউ প্রাইম প্লাস ভি বাই ওয়ান প্লাস ইউ প্রাইম, সরি ওয়ান প্লাস ছিল না, হ্যাঁ ওয়ান প্লাসই ছিল, ওয়ান প্লাস ইউ প্রাইম ভি বাই সি স্কোয়ার। ঠিক আছে? তো যখন আমার ইউ প্রাইমটা সি এর সমান হয়ে যাবে তখন কি হবে দেখো, when ইউ প্রাইম ইকুয়ালস টু সি দেন ইউটা কি হবে, ইউ ইকুয়ালস টু ইউ প্রাইমের জায়গায় তুমি সি বসিয়ে দাও, উপরে হয়ে গেল সি প্লাস ভি, নিচে আবার কি করছি, নিচে ওয়ান প্লাস ইউ প্রাইমের জায়গায় তুমি আবার সি বসিয়ে দাও, সি ভি বাই সি স্কোয়ার। তাহলে এখানে দেখো কি থাকছে, উপরে থাকছে সি প্লাস ভি বাই সি স্কোয়ার, একটা সি কেটে যাবে, নিচে ওয়ান প্লাস ভি বাই সি থাকছে। দাদা বলো বলো। বলছি যে ইউটা হচ্ছে যে তোমার নিক্ষেপিত পার্টিকেলের বেগ, ভিটা ট্রেনের বেগ, আর সিটা সিটা লাইটের, না না, ইউটা যেটা অ্যাকচুয়ালি এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে ইউটা হচ্ছে, ইউ প্রাইমটা হচ্ছে যে যে পার্টিকেলটা আমি ধরছি তার ভেলোসিটি এই ট্রেনের মধ্যে যে লোকটা রয়েছে তার রেসপেক্টে। আচ্ছা আচ্ছা আর ইউটা হচ্ছে এই পার্টিকেলটার ভেলোসিটি যে লোকটা স্টেশনারি দাঁড়িয়ে রয়েছে তার রেসপেক্টে। আচ্ছা তাহলে এবার আমি এখানে বলছি যে যদি কোনো পার্টিকেলকে না ফেলে যদি লাইট ফেলতো তাহলে কি হতো, লাইটের ভেলোসিটি কি হতো? এবার লাইটের ভেলোসিটি এই লোকটার রেসপেক্টে তো সি হতো, মানে ইউ প্রাইম ইকুয়ালস টু সি হতো, ঠিক কি না? হুম তাহলে এবার এই যে লোকটা তার রেসপেক্টে ভেলোসিটি কত হওয়া উচিত লাইটের, যে লোকটা স্টেশনে দাঁড়িয়ে রয়েছে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা তো এটাই আমি ভেলোসিটি অ্যাডিশন থিওরেম করছি। ভেলোসিটি অ্যাডিশন থিওরেমের এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাতে ফেলে আমি কি করব, ইউ প্রাইমের জায়গায় সি ফেলে দিচ্ছি, সি ফেলে আমি দেখছি যে আমার এই জিনিসটা দাঁড়াচ্ছে সি প্লাস বি বাই, হ্যাঁ সি প্লাস বি বাই সি স্কোয়ার। সি। তাহলে ইউ ইকুয়ালস টু সি বেরোলো কি বেরোলো না বলো? সি প্লাস বি কেটে গেল, এই সিটা উপরে চলে গেল, তাহলে ইউ প্লাস ভি ইকুয়ালস টু সি। তার মানে ভেলোসিটি অ্যাডিশন থিওরেমটা এমনভাবেই নেওয়া হয়েছে, এমনভাবেই তৈরি করা হয়েছে যাতে এই অবজারভারের ক্ষেত্রেও লাইটের ভেলোসিটি সি থাকে, আর যে ট্রেনের বাইরে রয়েছে, প্ল্যাটফর্মে রয়েছে, সেই অবজারভারের রেসপেক্টেও লাইটের ভেলোসিটি সি থাকে। দুটো অবজারভারের রেসপেক্টেই লাইটের ভেলোসিটি সি। হ্যাঁ বলো। ওই জন্যই আগের দিনকে বলছিলে যে লাইটের ভেলোসিটি সবসময় সেম হবে সবার ক্ষেত্রে। ইয়েস, এটাই তো মানে পাওয়া গেছিল, এটাই প্রুফ। এটা প্রুফ ঠিক না, এটা তো অ্যাকচুয়ালি প্রুফটা লাইটের ভেলোসিটি যে সব জায়গায় সমান সেটার প্রুফ হচ্ছে অ্যাকচুয়ালি মাইকেলসন মোরলে এক্সপেরিমেন্টটা। আচ্ছা আচ্ছা আর ম্যাক্সওয়েলের ইকুয়েশনটা যে ইয়ে হয়ে যাচ্ছে, মানে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে গিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে, ওটাই, এই দুটোই মেন প্রুফ যে লাইটের ভেলোসিটি সব ফ্রেমে সেম থাকবে। এবার এই যাতে আমার লাইটের ভেলোসিটি সব ফ্রেমে সেম থাকে সেইভাবেই কিন্তু লোরেন্স এই ভেলোসিটি অ্যাডিশন থিওরেমটা ধরা হয়েছিল। না হলে কি হতো, না হলে আমার যদি আমি নর্মাল ফর্মুলা রাখতাম, যেটা আগে আমরা যেটা প্রথাগত ফর্মুলা জানি যে ইউ ইকুয়ালস টু ইউএক্স প্রাইম প্লাস ভি, এই ফর্মুলাটাই যদি আমরা রাখতাম তাহলে লাইটের স্পিড কত হয়ে যেত, সি প্লাস ভি হয়ে যেত, কি হয়ে যেত না? হ্যাঁ তাই তো হতো। কিন্তু সেটা তো হবে না, আমার তো চাই সি প্লাস ভি এর জায়গায় আমার সি দরকার। তো সেইভাবে ভেলোসিটি অ্যাডিশন থিওরেমের ফর্মুলাটা তৈরি করা হয়েছে যাতে আমার প্রত্যেক ফ্রেমে আমি কিন্তু লাইটের স্পিড সি দেখব। সেটা আমি অবজারভার, মানে যে অবজারভারটা এখানে রয়েছে তার রেসপেক্টে দেখব, আবার যে অবজারভারটা ট্রেনের ভেতরে রয়েছে তার রেসপেক্টেও দেখব। দুজনের রেসপেক্টেই লাইটের স্পিড কিন্তু সি প্লাস ভি কিন্তু হবে না। বুঝতে পারলে তো? এটাই সব থেকে, এই জিনিসটাই সব থেকে গোলায় যে কি ব্যাপারটা হচ্ছে। আমাদের সবসময় ভাবি যে এটা তো কি করে সম্ভব, লাইটের স্পিড দুজনেই কি করে সি দেখবে, কিন্তু এটাই ব্যাপার, দুজনেই সি দেখবে। প্লাস ভি হতো, এটা যেহেতু ওই লরেন্স ট্রান্সফরমেশন, অবভিয়াসলি মানে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে সি প্লাস ভি হতো, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, সি প্লাস সিটা এই জন্যই হচ্ছে কারণ টাইমটা আমার মুভিং ট্রেনের মধ্যে আমার স্লো চলছে, মুভিং বডিতে টাইমটা স্লো চলছে, তাই জন্যই দুজনের ক্ষেত্রেই স্পিডটা আমার সি থাকছে।
ঠিক আছে? ওকে। আচ্ছা, এরকমই এই জিনিসটারই আমি আর একটা কেস বলছি। কি হতো যদি ভি ইকুয়ালস টু সি হতো, মানে যদি ট্রেনটা যদি আমার আলোর বেগে চলতো। আলোর বেগে যেত, সেক্ষেত্রে আমার সেক্ষেত্রে আমার কি হতো? সেক্ষেত্রে এই যে যদি এবার আমি আর এক কাজ করছি, কেসটা ঘুরিয়ে দিলাম। কেসটা হচ্ছে এবার আর টর্চ ফেলছে না, এই লোকটা একটা বল ছুঁড়ে ফেলেছে। বলের ভেলোসিটি হচ্ছে কত? ইউ এক্স প্রাইম। বলের ভেলোসিটি হচ্ছে ইউ এক্স প্রাইম, বা চলো সুবিধার জন্য ইউ প্রাইমই ধরে নিই। কিন্তু এবার ট্রেনের ভেলোসিটিটা সি। ট্রেনটা লাইটের বেগে যাচ্ছে, হুম। তাহলে সেই পরিস্থিতিতে কি হবে? তাহলে আবার আমি ভেলোসিটি অ্যাডিশন থিওরেম নিয়ে যাই। আমার ভেলোসিটি অ্যাডিশন থিওরেমের ফর্মুলা ইউ ইকুয়ালস টু কি ছিল? ইউ ইকুয়ালস টু ইউ প্রাইম প্লাস ভি বাই 1 প্লাস ইউ প্রাইম ভি বাই সি স্কোয়ার। এক্ষেত্রে ইউ প্রাইমটা হচ্ছে এই বলটার ভেলোসিটি, যেটা এই লোকটা ফেলেছে। তাহলে আর ট্রেনটা আমার সি ভেলোসিটিতে যাচ্ছে, মানে ট্রেনের স্পিডটা এখানে লাইটের স্পিড, ঠিক আছে? সেক্ষেত্রে আমি এবার ভি এর জায়গায় সি বসাবো। তাহলে হিসাব মতো এই লোকটা যে বাইরে রয়েছে, বাইরে দাঁড়িয়ে রয়েছে, তার রেসপেক্টে আমার ভেলোসিটি কি হওয়া উচিত? ইউ প্রাইম প্লাস সি হওয়া উচিত ছিল, যদি এটা আমরা নর্মাল কেস ধরতাম বা নিউটনিয়ান মেকানিক্স ধরতাম। কিন্তু দেখা যাবে যে এই বাইরের লোকটার রেসপেক্টেও তখন আমার এই বলের ভেলোসিটি সে সি দেখবে, মানে ট্রেনের ভেলোসিটি সমান দেখবে, সি এর থেকে বেশি দেখতে পারবে না। দেখো এইখানে ভেলোসিটি অ্যাডিশন থিওরেম প্রুফ। সি ভি এর জায়গায় সি বসাও। এক্ষেত্রে ভি এর জায়গায় আমাকে সি বসাতে হবে, পুট ভি ইকুয়ালস টু সি। তাহলে আমার কি হচ্ছে দেখো, ইউ প্রাইম প্লাস সি বাই 1 প্লাস ইউ প্রাইম সি বাই সি স্কোয়ার। ব্যাস, আর তো কি, এবার তো আরামসে দেখেই বোঝা যাচ্ছে, ইউ প্রাইম প্লাস সি বাই 1 প্লাস ইউ প্রাইম বাই সি, দ্যাট ইজ ইকুয়ালস টু ইউ প্রাইম প্লাস সি বাই সি প্লাস ইউ প্রাইম বাই সি, which is ওপরে ইউ প্রাইম প্লাস সি কেটে গেল, এই সিটা উপরে চলে গেল, ইকুয়ালস টু সি। তাহলে যদি এইখানে খেয়াল করে দেখো, এই কেসটা এমন হতো যে ট্রেনটা আমার আলোর বেগে যাচ্ছে, মানে উইথ ভেলোসিটি সি, আর এই ট্রেনের মধ্যে একজন একটা বল ছুঁড়েছে, যে বলটার ভেলোসিটি ইউ। তাহলে আমার যে অবজারভার বাইরে রয়েছে সে কি দেখবে? এই বলের ভেলোসিটি কি দেখবে? ট্রেনের ভেলোসিটি দেখবে সি। আচ্ছা, তাহলে একটা মজার জিনিস, এই অবজারভারের কি কখনো মনে হবে যে বলটা গিয়ে দেওয়ালে ধাক্কা খেলো? দাদা আরেকবার বলো। আরেকবার বলছি, স্টার্টিং থেকেই বলছি। না না, অবজারভারটার ওই জায়গাটা একটুখানি বলো, ওই জায়গাটা একটু। এইখানে অবজারভারটা বলটা ছুঁড়েছে, বলের ভেলোসিটি হচ্ছে ইউ প্রাইম। এ তো দেখবে যে একটা টাইমে বলটা গিয়ে দেওয়ালে গিয়ে ধাক্কা মারলো, তাই তো? এ তো তাই দেখবে। হুম আচ্ছা, হুম ট্রেনটা যদি আলোর বেগে যায়, ভি ইকুয়ালস টু সি, হুম তাহলে হুম এই যে বাইরের যে অবজারভার রয়েছে তার রেসপেক্টে, যে প্ল্যাটফর্মে যে অবজারভারটা রয়েছে তার রেসপেক্টে কি হবে? বাইরে যে প্ল্যাটফর্মের অবজারভার, একটু আগে ক্যালকুলেশন করে আমি কি দেখলাম, তার রেসপেক্টে বলের ভেলোসিটিটা কত? সি। সি। তাহলে এবার দেখো, ট্রেনটারও ভেলোসিটি সি উইথ রেসপেক্ট টু দিস অবজারভার, আবার বলের ভেলোসিটিও সি উইথ রেসপেক্ট টু দিস অবজারভার। তো যদি আমার ট্রেনটাও সি ভেলোসিটিতে যায় আর আবার এর রেসপেক্টে বলটাও সি ভেলোসিটিতে যায়, তাহলে কখনো কি এই বলটা কি কখনো দেখবে যে বলটা গিয়ে দেওয়ালে ধাক্কা খেলো? তুমি এটা ভুলে যাও যে, না হ্যাঁ, না না, দেখবে না। তার মানে সে কি দেখবে? বলটা একটা ফিক্সড পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে রয়েছে। তাহলে মনে হচ্ছে না যে টাইম স্টপ করে গেছে? হ্যাঁ হুম। এরম একটা ফিলিং আসছে না? হ্যাঁ এবার তুমি চলো ডেল্টা টি, যেটা আমাদের টাইম ডাইলেশনের ফর্মুলা ছিল, সেটা লাগাও।
ডেল্টা টি ইকুয়ালস টু ডেল্টা টি প্রাইম বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তুমি ভি ইকুয়ালস টু সি করে দাও, তাহলে আমার এই নিচের পার্টটা কি হয়ে যাবে? 0 নিচের পার্টটা জিরো হয়ে যাবে। নিচের পার্টটা জিরো হয়ে যাওয়া মানে কি? del t equal to 0 ডেল টি কত? sorry ইনফাইনাইট, ইনফাইনাইট Infinite. হওয়া মানে কি? দুটো ঘটনা ঘটতে কত সময় লাগবে? ডেল টি কোনোদিনই ঘটবেই না। ঘটবে না, ইনফাইনাইট টাইম লাগবে। মানে ওই যে যেটা পেন্ডুলামের কেস ছিল, যে গ্র্যাভিটির বাইরে চলে গেলে পেন্ডুলামের টাইম পিরিয়ড ইনফাইনাইট হয়ে যাবে, মানে পেন্ডুলাম দুলবেই না। তার মানে এখানে একটা টাইম স্টপ হয়ে যাওয়ার মতো একটা কেস মনে হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ তো এখানে যদি আমার কোনো বস্তু এমন যদি কিছু বানানো যেতে পারে যেটা প্রায় লাইটের কাছাকাছি চলে যাবে, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে টাইম স্টপ হয়ে গেছে। ভালো লাগলো ব্যাপারটা? সত্যি স্যার, ব্যাপক ইন্টারেস্টিং এটা। মানে এইগুলো ব্যাপক জিনিস। এইগুলোর জন্যই তো মানে আইনস্টাইনকে এখনো ফিজিক্স মানে আইনস্টাইন, এই কারণেই। আর মানে আচ্ছা দাদা, ওটা যদি আলোর বেগ না হয়ে হ্যাঁ। ধরো ট্রেনের ইকুয়াল ভেলোসিটি, ধরো আমি বলছি একটা ট্রেন ধরো 100 কিলোমিটার পার আওয়ারে চলছে, ঠিক আছে? হুম। এবারে আমি একটা বলকেও ছুড়লাম 100 কিলোমিটার পার আওয়ারে, তাহলে কি ওটা আমার দেখো রেসপেক্টে? এবার এক্ষেত্রে এই রিলেটিভিস্টিক ফর্মুলাগুলো কোন সময় কাজে লাগে বলতো? যখন ভি আর সি কম্পারেবল হবে। 100 কিলোমিটার পার আচ্ছা, আওয়ারে আচ্ছা। কিন্তু আমার ভি আর সি মোটেও কম্পারেবল নয়। তখন আচ্ছা, কিন্তু বুঝতে পেরেছি। নর্মাল ক্লাসিক্যাল জিনিসগুলো হবে, মানে তখনকার এটা আমরা ভেলোসিটি অ্যাডিশন থিওরিমেই দেখতে পারবো। তখন নিউটন আসবে Obvious, খেলতে। তখন নিউটন খেলবে। এটাই ভেলোসিটি অ্যাডিশন থিওরেমেই আমি দেখতে পারবো। আমার ভেলোসিটি অ্যাডিশন থিওরেমের ফর্মুলা কি ছিল? ইউ ইকুয়ালস টু ইউ এক্স প্রাইম প্লাস ভি বাই 1 প্লাস ইউ এক্স প্রাইম ভি বাই সি স্কোয়ার। ওকে, যদি ভি ভেরি ভেরি লেস দ্যান সি হয়, তাহলে ভি বাই সিটা কি হয়ে যাবে? ভি বাই সি ইজ ভেরি V থাকবে। ভেরি ভেরি লেস দ্যান, Infinite. সরি, দ্যাট ভেরি ভেরি লেস দ্যান 1 হবে। হুম। তাহলে আমার আচ্ছা, হ্যাঁ। এইখানটা এই টার্মটাকে আমি নেগলেক্ট করতে পারবো। এই টার্মটাকে আমি নেগলেক্ট করতে পারবো। হুম ছোট হয়ে গেল না? হুম। তাহলে আমার ইউটা কি হয়ে গেল? u equal to ux plus v এটা কার ফর্মুলা? এটা কে খেলতে নেমেছে? গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন হ্যাঁ, কে খেলতে নিউটনিয়ান নেমেছে? রিলেটিভিটি। নিউটন এসে গেছে। তাহলে যখন ভেলোসিটি বেশি তখন আইনস্টাইন খেলবে, যখন ভেলোসিটি কম তখন নিউটন খেলবে। বুঝেছি, এটাই এক্সপ্লেনেশন। সব ক্ষেত্রে তাই। এটাই তো, ইভেন আমরা যদি দেখি আমাদের লরেন্টজ ট্রান্সফরমেশনও গ্যালিলিয়ান। হ্যাঁ, হ্যালো। ওই আইনস্টাইন খেলবে নিউটন খেলবে ওরকম বিষয় না, মানে এটাই অনেকটা অ্যাডভান্স জেনারেলাইজড হয়ে গেল বিষয়টা। তাই তো, হিসাব মতো তাই। লোরেন্টজ ট্রান্সফরমেশন আরেকবার দেখাচ্ছি একটা জিনিস। লোরেন্টজ ট্রান্সফরমেশন কি বলে? এক্স ইকুয়ালস টু এক্স প্রাইম প্লাস ভিটি প্রাইম বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এইখানটায় হ্যাঁ। যদি আমি ভি ভেরি ভেরি লেস দ্যান সি করে দিই, তাহলে আমার ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ভেরি ভেরি লেস দ্যান 1 হয়ে যাবে। সেই অবস্থাতে এক্ষেত্রে আমার এক্স ইকুয়ালস টু 1 এক্স প্লাস ভিটি প্রাইম। প্লাস ভিটি প্রাইম হুইচ ইজ গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। তাহলে এটা তো ব্যাপারটাই তাই, মানে এই লোরেন্সটা জেনারেলাইজড। অ্যাকচুয়ালি এখানেই তো কথাটা হয়েছিল যে গ্যালিলিয়ানটা ভুল আছে। ভুল কি অর্থে আছে? যে ওটা সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে পারবে না, জেনারেলাইজড নয়। লোরেন্সটা জেনারেলাইজড। অবশ্য পরে এখন দেখা গেছে লোরেন্সও জেনারেলাইজড নয়, এখন তো মানে স্ট্রিং থিওরি, বিশাল সুপার সিমেট্রি, ভয়ঙ্কর ভয়ঙ্কর সব জিনিসপত্র চলে এসেছে। ওগুলো কবে যে পড়বো কি জানি। পোস্ট ডক্টরেট সিলেবাস নেক্সট বার চেঞ্জ হলেই সে পেয়ে যাবো। না না, ওগুলো পাওয়া সম্ভব নয়। ওগুলো করলে ওগুলো আবিষ্কার হবে 2100 সালে মোটামুটি। হবে না। ওগুলো আমরা ঠিকঠাক করে এমএসসি তেই পড়িনি। ওগুলো হ্যাঁ, ওগুলো যারা কাজ করবে ওই নিয়ে তারাই ওই একমাত্র ওই জিনিসগুলো নিয়ে পড়বে। 2100 সালে ওটা এমএসসি সিলেবাসে থাকবে। হ্যাঁ, 2100 সালে থাকলেও থাকতে পারে যদি পৃথিবী না ধ্বংস হয়ে যায়। এগুলো পুরনো বলে আমি পড়ি না। না না, সিলেবাসে আছে স্যার। ও স্যার, সিলেবাসে আছে। এটা এটা পুরনো বলে কিসের বলছো? সিলেবাসে আছে বলতে ইয়েতে অশোক সেনের লেকচার গুলো আছে দেখবেন, এইচআরআই তে, yani হরিশ্চন্দ্র আরে রিসার্চ ধরো ইনস্টিটিউট। PhD তে ওখানে সিলেবাসে কেন থাকবে? ওদের ওটা- ইন্টিগ্রেটেড সিলেবাস। ওটা ওদের ওদের কিসের? পিএইচডি। ওটা পিএইচডি না হ্যাঁ। এমএসসি?
নাকি বিএসসি? ওটা ইন্টিগ্রেটেড ইন্টিগ্রেটেড পিএইচডি ওটা। হ্যাঁ তাই হবে। পিএইচডি গাইড হিসেবে কি অতগুলো 70খানা ভিডিও ছাড়বে স্ট্রিং থিওরির? আরে গাইড হিসেবে না, আরে ওটা লেকচারটাকে ও দেখো ব্যাপারটা বুঝে হচ্ছে কি বলতো, এই যারা এই সায়েন্টিস্ট যারা আছে না, এরা কিন্তু এরকম মানে মানে এই লেকচার কিন্তু হয় আর কি, ইউনিভার্সিটিতে এরকম লেকচার হয়, কিন্তু সেটা কারিকুলামে সবসময় কিন্তু পার্ট থাকে না। মানে ওটা একটা মানে কি করবো, কো কারিকুলাম একটা ওই আলাদা অ্যাক্টিভিটি টাইপের, যে স্টুডেন্টরা এরকম সেমিনার অ্যাটেন্ড করছে সেই টাইপের ব্যাপার, কিন্তু কিন্তু হ্যাঁ সবসময় কারিকুলামের পার্ট কিন্তু এটা থাকে না, মানে যে সেই পরীক্ষায় প্রশ্ন আসবার মতো জিনিস নয় কিন্তু। হ্যাঁ, ওই অনেকটা তোমার জিয়ানের লেকচারের মতন। সেটা আবার কি? জিয়ান বলতে ওই আর এনপিটেল এর মতন কিছু কোর্স রয়েছে হ্যাঁ অনলাইনে, হ্যাঁ যেগুলো হ্যাঁ তুমি হ্যাঁ এনপিটেল, হ্যাঁ হ্যাঁ এনপিটেল হ্যাঁ। এনপিটেল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই জিয়ান ওরকমই একটা কিছু সার্টিফিকেট কোর্স করায় আইআইটি, তোমার প্রবাবলি আইআইটি খড়গপুরই মনে হয়। হুম 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 হুম। তো ওটা একটা সার্টিফিকেট কোর্স, ওখানে তুমি এক্সট্রা ক্যারিকুলাম, ধরো আমি রিলেটিভিটি সম্বন্ধে একটু এক্সট্রা জানতে চাইছি, হ্যাঁ তো আমি রিলেটিভিটির উপর একটা সার্টিফিকেট কোর্স করে আসতে পারি, এরকম টাইপের ব্যাপার। হুম, ওই টাইপেরই কিছু হবে তাহলে, ওই টাইপেরই কিছু হবে। আচ্ছা চলো এবার আমরা অঙ্ক করব কিছু, তোমরা একটু খাতাপত্র হাতে নিয়ে নাও, যার যা আছে কিছু অঙ্ক হবে। আচ্ছা আচ্ছা, এইখানটায় 1 নম্বর আর 2 নম্বরটা করাচ্ছি না, এইটা তোমরা করবে। দাদা এই হ্যাঁ হ্যাঁ, এখানে ও এল এল টা চিন্ময় তাই না? মোস্ট প্রবাবলি, জানি না ঠিক। হ্যাঁ এখানে নার্স কমেন্টে কথা তাই মনে হলো। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যালো ও বাবা গো, হ্যালো। নো মাগো। হুম। আচ্ছা বলছি, আচ্ছা যেটা করতে হবে একটু অঙ্কর ব্যাপারে আসি, ঠিক আছে? ফার্স্ট অফ অল 1 নম্বর অঙ্কটা তোমরা একটু নিজেরা দেখো, এটা নর্মাল প্রুফ, মানে ধরে ধরে ক্যালকুলেশন করে করতে হবে। এটা কিন্তু দেখবে এইগুলো কিন্তু আসতে পারে, এরম টাইপের প্রবলেম, তো এটা তোমাদেরকে দেখতে দিলাম। এটা কিছুই নেই, জাস্ট সিম্পলিফিকেশন আছে, জাস্ট ফর্মুলা ফেলে সিম্পলিফিকেশন আছে। আচ্ছা 2 নম্বরটা দেখিয়ে দিচ্ছি, 2 নম্বরে একটু গন্ডগোল আছে। মানে এইটা নিয়ে আমি চেষ্টা করেছিলাম এইটার ফরম্যাটে 2 নম্বরটাকে করার, কিন্তু করতে পারিনি। তো 2 নম্বরটা একমাত্র সম্ভব তখন, এবার এটা নিয়ে আমার একটু কনফিউশন আছে 2 নম্বরটা অ্যাকচুয়ালি এটা ঠিক কিনা, বাট 2 নম্বরে করেছে কি, ডিএক্সটাকে ডিএক্স যেটা সেটাকে অ্যাকচুয়ালি এরকম ধরেছে x2 মাইনাস x1, x2 মাইনাস x1 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এরকম একটা ধরে নিয়েছে, ডিফারেন্সটা ধরে নিয়েছে। সরি ভুল করলাম, এটা মানে লোরেন্স ট্রান্সফরমেশনের ক্ষেত্রে যেমন ডিএক্সটা হচ্ছে এই লেন্থ অফ দ্য রডের মতো, এক্ষেত্রে মানে ডিএক্স যেটা সেটা এক্ষেত্রে ধরা হয়েছে ডিএক্স প্রাইম বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর ওই লেন্থ অফ দ্য রডের কেসের মতো লেন্থ কন্ট্রাকশনের মতো করে ধরা হয়েছে। আর ডিটিটাকে একইভাবে এই ক্ষেত্রে ধরা হয়েছে নাম্বার 2 এর ক্ষেত্রে। তো এটা নিয়ে আমার একটু কনফিউশন আছে, কিন্তু এইভাবে ছাড়া হচ্ছে না, এটা আমি ক্যালকুলেট করার চেষ্টা করেছিলাম কিন্তু আসেনি। ডিটি ইকুয়ালস টু ডিটি প্রাইম বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তো কিন্তু এইভাবে আমার অঙ্কটা হচ্ছে। কিন্তু 1 নম্বরে যদি আমি দেখি, 1 নম্বরে কিন্তু ওরা এইভাবে করেনি, 1 নম্বরে ডিএক্স এর জায়গায় কিন্তু এই পুরো জিনিসটা নিয়েছিল, যেটা এই আমরা কি বলে গ্যালিলিয়ান ট্রান্সফর্ম, সরি এই আইনস্টাইন ভেলোসিটি অ্যাডিশন থিওরেমে করলাম, তো সেইভাবে করেছে। এবার এই অঙ্কটা আমি শিওর নই 2 নম্বরটা, বাট একটু দেখে রেখো, 1 আর 2টা তোমরা দেখে রেখো। আর আমরা এখন করব হচ্ছে এইগুলো করব, 3 নম্বর থেকে করব। চলো খাতা বার করো, স্টার্ট করো। 3 নম্বর। দাঁড়া দাঁড়া, খাতাটা আনি 2 মিনিট। হুম হুম হুম। এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এটা সম্ভবত আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম পেপার 7 সেইবার এসেছিল 2011, 2011তে এই প্রশ্নটা এসেছিল। এইটা একদম ডট আসেনি, বাট এই টাইপের প্রশ্ন এসেছিল, এই ভলিউম বার করতে বলেছিল আমাদেরকে। টুকবো অঙ্কটাকে Q3। অঙ্ক এটা তো আছে এখানে, অসুবিধা নেই। এইখান থেকে Q3 লিখে স্টার্ট করে দাও, পরে দেখো সবাই কি বলছে। দেখো এল কিউব যেটা আছে সেটা হচ্ছে রেস্ট ভলিউম, ভলিউম বলে দিয়েছে একটা কিউবের। তাহলে আমাকে প্রমাণ করতে হবে
যে তার মুভিং ফ্রেমে ভলিউমটা এই জিনিসটা হবে, বিটাটা হচ্ছে ভি বাই সি, বিটাটা হবে ভি বাই সি। সহজ জিনিস, এটা খুব বেশি হলে 2 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের কোশ্চেন এটা। কিভাবে করব চলো দেখা যাক। বলে দিয়েছে রেস্ট ভলিউম, L0 কিউব। তার মানে তোমরা ধরে রাখো যে এস প্রাইম ফ্রেম যেটা আছে, যেটা মুভ করছে, সেই ফ্রেমের সাপেক্ষে তুমি যদি এই বডিটাকে দেখো, সেই ফ্রেমের সাপেক্ষে তোমরা যদি এই বডিটাকে দেখো, তাহলে বডিটার ভলিউম কত? বডিটার ভলিউম হচ্ছে এল কিউব, L0 কিউব। তার মানে এর লেন্থ হচ্ছে L0 অন অল সাইডস। বুঝতে পারলে তো? এর প্রত্যেক সাইডে এর লেন্থ হচ্ছে L0 অ্যালং এক্স, অ্যালং ওয়াই, অ্যালং জেড। ঠিক আছে? তাহলে এবার ভাবো যে যদি আমার স্টেশনারি ফ্রেম এস থেকে কেউ এটাকে দেখে, অবজার্ভ করে, তার রেসপেক্টে আমার এক্স এক্স লেন্থ, ওয়াই লেন্থ আর জেড লেন্থ কিভাবে চেঞ্জ করবে? এটা এক্স, সেটা জেড, অ্যান্ড সে দিস ইজ ওয়াই। চেঞ্জ ইন লেন্থ অ্যালং এক্স কি হবে? তো গ্যালিলিয়ান লরেন্স ট্রান্সফরমেশন অনুযায়ী বসবে। না, লরেন্স ট্রান্সফরমেশন না, লেন্থ কন্ট্রাকশনটা বসাবো। চেঞ্জ ইন লেন্থ L0, L0 S, যেটা হচ্ছে L0, এটা হচ্ছে X ধরতে পারো, বা এটাকে L0 না ধরে L ধরি, ঠিক আছে? কারণ L0টা তো রেস্ট ভলিউম বলে দিয়েছে, মানে এস প্রাইম ফ্রেমের ভ্যালুটা হচ্ছে L0। রেস্ট মানে কোনটা? রেস্ট মানে হচ্ছে এস প্রাইম ফ্রেমে তুমি যদি মাপো, এস প্রাইম ফ্রেমের মধ্যে বসে তুমি মাপো, তাহলে তুমি যেটা পাবে সেটা। আর যখনই তুমি এস ফ্রেম থেকে মাপো, অবজারভারের ফ্রেমটা, হ্যাঁ, তাহলে এল অ্যালং এক্স কত হবে? এল অ্যালং এক্স, লেন্থ অ্যালং এক্স কত হবে? ফর্মুলা কি আছে? লেন্থ, একদম চোখ বন্ধ করে লেন্থ কন্ট্রাকশনের ফর্মুলা ফেলবে, √1 - v²/c²। লেন্থ কন্ট্রাকশনের ফর্মুলা বলেছিলাম না মুখস্থ রাখতে? সেটা কি হয়? এল প্রাইম √1 - v²/c²। চেঞ্জ ইন লেন্থ অ্যালং ওয়াই কি হবে? L0ই হবে, কারণ ওয়াই বরাবর কিছু চেঞ্জ হয় না, ওয়াই আর জেড বরাবর চেঞ্জ হচ্ছে না। তাহলে জেড বরাবরও চেঞ্জ হবে না, L0। তাহলে ভলিউম যেটা আছে এই বাইরের যে অবজারভার, তার রেসপেক্টে ভলিউম কত হবে? ভলিউম উইথ রেসপেক্ট টু এস ফ্রেম। এই তিনটাকে গুণ করে দাও, কি পাচ্ছ? L0 কিউব √1 - v²/c²। v²/c²টাকে বিটা ধরে নাও, 1 - β² টু দি পাওয়ার হাফ। এটাই কিনা বলো? এটাই তো চেয়েছে, 1 - β² টু দি পাওয়ার হাফ। বিটা হচ্ছে v/c। সহজ কিনা? তো এক্ষেত্রে তোমাদের দেখো লেন্থ কন্ট্রাকশনের ফর্মুলাটা আমরা কাজে লাগালাম, লেন্থ কন্ট্রাকশন ফর্মুলা। লেন্থ কন্ট্রাকশন ফর্মুলা, এই জন্য লেন্থ কন্ট্রাকশন আর টাইম ডাইলেশন ফর্মুলা একদম জলের মতো মনে রাখবে। ঠিক আছে তো? হয়েছে? এটা সবার হয়েছে আশা করি। চলো পরের অঙ্কটায় চলে যাই। স্যার ভলিউমের জায়গাটায় হ্যাঁ, লেন্থের তো কিউব করলেন, আর যেটা কন্ট্রাকশনের পার্টটা √1 - v²/c² ওটা আনচেঞ্জ থাকবে। বুঝলাম না, আরেকবার বলো। না দেখো সেইভাবে না, ব্যাপারটা শোনো। এইটা তো এস অ্যাক্সিস বরাবর মুভ করছে, তো এবার এইটা ওজনে একটু করে চেঞ্জ হয়েছে। হ্যাঁ এক্স অ্যাক্সিস বরাবর কন্ট্রাক্ট করেছে, এক্স করলো, ঠিক অ্যাক্সিস আছে। বরাবর কন্ট্রাক্ট করেছে। এবার কন্ট্রাক্টটা কিন্তু অ্যাকচুয়াল করেনি, এটা আমার অবজারভেশনের গন্ডগোল কিন্তু। মানে আচ্ছা, আপনি এক্স, ওয়াই আর জেড কম্পোনেন্টটা মাল্টিপ্লাই করে ওই ভলিউমটা বের অবভিয়াসলি করেছেন, তাই তো? অবভিয়াসলি ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বলুন। লিখে রাখি, Lx * Ly * Lz, ওকে, জাস্ট মাল্টিপ্লাই করলে পাবো। এবার এখানে এটাই মজার, কিন্তু আমি কিন্তু দেখবো এটা 4টা হয়ে গেছে, কিন্তু তার কিন্তু এইদিকে বা এইদিকে কিছু বাড়বে না কিন্তু।
যেটা ওই তোমরা পয়জনস রেশিওতে দেখো যে যদি তোমরা লেন্থ বাড়াও তাহলে আমার ডায়ামিটার কমবে, কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে তোমার, না হলে কি হতো ভলিউম তো সেম থাকতো, ঠিক কি না? হুম। এখানটা আমার চ্যাপটা দেখছি, আমার কিউবটা চ্যাপটা হয়ে গেছে অ্যালং এক্স, কিন্তু ওয়াই বা জেড বরাবর কোনো চেঞ্জ হয়নি, তাহলে মাস তো মানে হচ্ছে মাস ডিসঅ্যাপিয়ার করে গেছে, ঠিক কি না? তো এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, এটা আমাদের দেখার মানে এটা পার্সপেক্টিভের জন্য হয়, অ্যাকচুয়ালি তো তার কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু এটা আমার এই পার্সপেক্টিভ, যে লোকটা দেখছে তার মেজারমেন্টের পার্সপেক্টিভে সে দেখছে যে লেন্থটা কন্ট্রাক্ট করেছে, অ্যাকচুয়ালি তো কন্ট্রাক্ট হচ্ছে না। বোঝা গেল তো? হুম। হ্যাঁ। তাই জন্য ভলিউমই চেঞ্জ করে যাচ্ছে, না হলে ভলিউম কিন্তু নর্মালি চেঞ্জ হয় না। চলো পরেরটা, 3 নম্বরটা হয়ে গেল, শর্ট কেস আছে। আচ্ছা চলো, এটাও একটা লেন্থ কন্ট্রাকশনারি অঙ্ক, কিন্তু একটু আলাদা রকম ভাবে আছে। দেখো একটা রিজিড বার যেটা লেন্থ হচ্ছে 1.5 মিটার, 1.5 মিটার লেন্থের একটা বার, সেটা রেস্টে রয়েছে ইন এস প্রাইম ফ্রেম, আর অ্যান্ড দ্য বার মেক্স অ্যান অ্যাঙ্গেল আলফা প্রাইম which is equals to 45 ডিগ্রি উইথ এক্স প্রাইম অ্যাক্সিস। তার মানে একটু ছবিটা এঁকে দিই, এটা কোশ্চেন নাম্বার 4। আমার যেটা এস প্রাইম ফ্রেম আছে, এস প্রাইম ফ্রেম বললেই বুঝে যাবে যেটা ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, সেই ফ্রেমে এক্স প্রাইম অ্যাক্সিস যেটা আছে তার সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা বার ঝুলছে, এই বরাবর 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে রয়েছে, থিটা প্রাইম ইকুয়ালস টু 45 ডিগ্রি। এই বারের লেন্থটা কত? বারের লেন্থটা হচ্ছে 1.5 মিটার, 1.5 মিটার, ঠিক আছে তো? তাহলে আমাকে বলেছে কি এই বারের লেন্থটা কত হবে আর ওরিয়েন্টেশন কত হবে রিলেটিভ টু এস ফ্রেম, যেখানে স্পিড অফ এস প্রাইম ফ্রেম দেওয়া রয়েছে, এস প্রাইম ফ্রেম ইজ মুভিং অ্যালং এক্স অ্যাক্সিস রিলেটিভ টু এস ফ্রেম উইথ ভেলোসিটি ভি ইকুয়ালস টু 0.95 সি, মানে সি এর থেকে 0.95 এর মানে মানে এটা অ্যাজ এ ফ্র্যাকশন অফ সি দেওয়া রয়েছে 0.95 ইন্টু সি, ঠিক আছে? তার মানে এস প্রাইমের ভেলোসিটি যেটা ভি, যেটা এস প্রাইমের যে ভেলোসিটি ভি, ভি ইকুয়ালস টু কত? 0.95 ইন্টু সি, সি হচ্ছে স্পিড অফ লাইট, এই ভেলোসিটি নিয়ে এসটা মুভ করছে এস ফ্রেমের রেসপেক্টে। তাহলে এস ফ্রেমের অবজারভারের রেসপেক্টে এটার হাইট কত, এটার লেন্থ কত হবে, বারটার লেন্থ কত হবে, আর এটার কত অ্যাঙ্গেল করে থাকবে এক্স অ্যাক্সিসের সাথে, এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করে থাকবে, কি করে বার করব? দেখো এইখানটায় তোমায় মনে রাখতে হবে যে লেন্থ একমাত্র এক্স অ্যাক্সিস বরাবরই চেঞ্জ হয়, কন্ট্রাক্ট করে, ওয়াই আর জেড অ্যাক্সিস বরাবর কিন্তু কোনো চেঞ্জ হয় না, এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে তোমাকে এখানে করতে হবে কি, এস প্রাইম ফ্রেমে এই রডটার কম্পোনেন্ট বার করে নিতে হবে, রডটার লেন্থ এল, তো রডটার লেন্থ এল, তাহলে আর 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, তাহলে এই রডটার এক্স কম্পোনেন্ট যেটা আছে সেটা কত হবে? এল এক্স, বা এটাকে এল এক্স প্রাইমও বলতে পারো, যেহেতু আমি এস প্রাইম ফ্রেমে মাপছি, সেটা কত হবে? এল কস 45 ডিগ্রি, এলটা কত? 1.5, 45 ডিগ্রি কস 45 ডিগ্রি কত? 1/√2 করে আমায় বলো কত বেরোচ্ছে? আই থিঙ্ক 1.06 মতো বেরোবে, একবার করে দেখো। ক্যালকুলেট করে বল। হুম, চিন্ময় তো এইসব ক্যালকুলেট করে, সাইন্টিফিক ক্যালকুলেটর, এর জন্য বললাম। সিরিজ দিয়ে ক্যালকুলেট করে ও। ও আলাদা, ও একটা ওই টেপাটিপি ফোন পেলে ওটার মধ্যেও পারলে ক্যালকুলেটর ইউজ করে, ও সেরা ছেলে, সাইন্টিফিক ক্যালকুলেটর। ওই তো 1.06 মিটারই আছে, ঠিক আছে, ক্যালকুলেট করে, ঠিক আছে। তাহলে এটা আমি এক্স কম্পোনেন্ট পেলাম, ওয়াই কম্পোনেন্ট কি হবে? ওয়াই কম্পোনেন্টটা কি হবে? ওয়াই কম্পোনেন্টটা কি হবে? এল ওয়াই প্রাইম, এটা কত হবে? সেম বেরোবে, কেন সেম বেরোবে বলো তো? সাইন 45 ডিগ্রি আর কস 45 ডিগ্রি তো সেম হয় না, সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি হুইচ ইজ ইকুয়ালস টু, এটাও আমার 1.5 ইন্টু √2 বেরোবে, 1/√2 হুইচ ইজ ইকুয়ালস টু 1.06 মিটার। এবার খেয়াল করো,
এক্স কম্পোনেন্টের চেঞ্জ হবে, ওয়াই কম্পোনেন্টের চেঞ্জ হবে না, খুব ইম্পর্টেন্ট। তাহলে এস ফ্রেমে এল এক্সটা কি হবে? এল এক্স যেটা, সেটা হবে আমার, খেয়াল করে রাখো, এল এক্স প্রাইম ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা কিসের ফর্মুলা লাগাচ্ছি বলো তো? লেন্থ কন্ট্রাকশনের ফর্মুলা। লেন্থ কন্ট্রাকশনের। এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। ইনফ্রা কন্ট্রাকশন এই মুখস্থ হয়ে গেছে, এবার টাইম ডাইলেশনটা আরেকবার দেখে নিলে মুখস্থ হয়ে যাবে। ওটা কিছুই না, উল্টো যাবে, ওটা উল্টো হয়ে যাবে, ওটা নিচে থাকবে এই জিনিসটা, ব্যাস। প্রাইমের আচ্ছা ইয়ের কোঅর্ডিনেটের রেসপেক্টে নিচে থাকবে 1 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ারটা, এটা হচ্ছে লেন্থ আচ্ছা কন্ট্রাকশন। বেসিক্যালি এই দুটো দিয়ে অঙ্ক আছে তাই তো তোমার? না, ইয়ে আরো আছে, রিলেটিভ আরো আছে, আছে আচ্ছা নর্মাল। স্যার, ওয়াই বরাবর লেন্থটা কেন চেঞ্জ হবে না আরেকবার বলুন? কেন চেঞ্জ হবে? আমার তো এক্স প্রাইম বরাবর আমার ও, এক্স বরাবর মুভ করছে তো, অবভিয়াসলি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এটা তো নর্মাল আইডিয়া, আমরা তো লোরেন্স ট্রান্সফরমেশন তো ওই রেসপেক্টেই বলেছি। আর এল ওয়াই যেটা আছে, এল ওয়াই সেটা হবে আমার এল ওয়াই প্রাইমের সমান, দ্যাট ইজ ইকুয়ালস টু 1.06 থেকে যাবে। কিন্তু এল এক্সটা বার করতে হবে, চলো এল এক্সটা বার করো। এল এক্সটা কত হচ্ছে? এল এক্স ইকুয়ালস টু, এল এক্স প্রাইমটা কত? 1.06 ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ারটা কত? 0.95 সি স্কোয়ার, এটার 0.95 সি হোল স্কোয়ার বাই সি স্কোয়ার। সি স্কোয়ার কেটে যাবে, তাহলে এটা আমার পড়ে থাকছে 1.06 রুট ওভার 1 মাইনাস 0.95 স্কোয়ার। ক্যালকুলেট করে কেউ একজন বলো কত বেরোচ্ছে? সামথিং বেরোবে মনে হয়। আচ্ছা দেখে নিচ্ছি, দাঁড়াও। এইটা বেরোচ্ছে 0.331, 0.331, তো এটা বেরোবে 0.331 মিটার। তাহলে তার লেন্থ যেটা অবজারভার দেখবে সেটা কত? এস প্রাইমের যে অবজারভার, তার লেন্থ কত? সে কত লেন্থ দেখবে? এল এক্স স্কোয়ার, এ দেখো পুরো জিনিসটাকে করতে হবে কিন্তু, এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার, বুঝতে পারলে? ও কত লেন্থ দেখবে, মানে এই লেন্থটা, কিন্তু এই লেন্থটা যেটা 1.5 আছে, সেটা এই অবজারভার কত লেন্থ দেখবে, সেটা কি করে বার করব? এই যে দুটো পার্ট বার করলাম না, এল এক্স স্কোয়ার আর এল এক্স আর এল ওয়াই, ওই দুজনের স্কোয়ার করে রুট ওভার করতে হবে, নর্মাল ক্যালকুলেশন। তাহলে এটা হয়ে যাবে 0.331 হোল স্কোয়ার প্লাস 1.06 হোল স্কোয়ার। এটা করলে আমি লেন্থ পেয়ে যাব। আর ওরিয়েন্টেশন যেটা আছে, ওরিয়েন্টেশনটা যদি বার করতে হয়, ওরিয়েন্টেশন একইভাবে বলো কি করতে হবে? ওরিয়েন্টেশন মানে হচ্ছে কত অ্যাঙ্গেল করে রেখেছে এক্স অ্যাক্সিসের সাথে, সেটা কত হবে? আলফা ইকুয়ালস টু ট্যান ইনভার্স কত হবে বলো? হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, না ঠিক আছে। কানেকশন আছে কিনা সেটাই জিজ্ঞেস করলাম। ওরিয়েন্টেশন হবে মানে আলফা হচ্ছে ট্যান ইনভার্স এল ওয়াই বাই এল এক্স। এই করলে আমার এস অবজারভারের রেসপেক্টে, মানে এস অবজারভার কি দেখছে, যে অবজারভারটা বাইরে রয়েছে, স্টেশনারি অবজারভার, এস ফ্রেমে যে অবজারভারটা রয়েছে সে কি দেখছে, কত লেন্থ দেখছে আর কতটা অ্যাঙ্গেলে হেলে রয়েছে এক্স অ্যাক্সিসের সাথে সেও দেখছে, সেইটা হচ্ছে এই দুটো। এলএসটা কত বেরোবে দেখে নাও, এখান থেকে বেরোচ্ছে হচ্ছে 1.11 মিটার, এটা বেরোবে 1.11 মিটার। আমার আর 1.10 যাই হোক কাছাকাছি হবে। আর এইটা করলে হয়তো এই 72 মতো বেরোচ্ছে, 72.67, 73 ডিগ্রি অ্যাপ্রক্স, 73 ডিগ্রি অ্যাপ্রক্স। ঠিক আছে, ওরিয়েন্টেশনটা আরেকবার বলুন। ওরিয়েন্টেশন এই যে এলএক্স বাই ওয়াই ওয়াই। দেখো তার ক্ষেত্রে তুমি খেয়াল করে দেখো তো, রডটার যদি এক্স বরাবর কম্পোনেন্ট ছোট হয়ে যায় কিন্তু ওয়াই বরাবর যদি সেম থাকে, তাহলে তার তো মনে হবে না যে ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয়ে গেছে, বেড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
তার সে দেখবে এরকম লেন্থ, প্রথমত তো রডটা যা ছিল তার থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল, তার তুলনায় সে দেখবে রডের লেন্থটা ছোট হয়ে গেছে কিছু পরিমাণ, আর আরো বেশি হেরে গেছে, 73 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে গেছে 45-এর তুলনায়। কারণ তাই হওয়া উচিত হিসাব মতো, হ্যাঁ। যেহেতু সে দেখছে লেন্থটা কন্ট্রাক্ট করেছে, তাই জন্য। বুঝতে পারলে তো? হুম হুম। তো এই অঙ্কটাও লেন্থ কন্ট্রাকশনের অঙ্ক, ইম্পর্টেন্ট, দেখবে ভালো করে, এরকম অঙ্ক দেয়, খেয়াল রাখবে। শুধু অনেক সময় ভুল করে কি করবো আমরা, ভুল করি কি করতো, যে আমরা লেন্থ পেয়ে গেলাম তো, আচ্ছা লেন্থ তো পেয়ে গেছি, তাহলে আমরা একবারে ফেলে দেবো, এইটা বাই √1 - v² বেরিয়ে গেল, হয়ে গেল টাইম গন্ডগোল। ডাইলেশন। না টাইম ডাইলেশন না বলছি, আমরা ডাইরেক্ট লেন্থ পেয়ে গেছি, আমরা ডাইরেক্ট লেন্থ কন্ট্রাকশন ফর্মুলা ফেলে দিই, তাহলে তো ভুল হয়ে যাবে না। এখানে তো আমার কম্পোনেন্ট ওয়াইজ দেখতে হবে, কারণ ওটা তো এটা কখন হতো, এই ফর্মুলাটা কখন কাজ হতো, যদি আমার রডটা আমার এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল থাকতো। হুম যদি আমার রডটা এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল থাকতো, তখন আমার ডাইরেক্ট এই ফর্মুলাটা লাগালে কাজ হয়ে যেত। কিন্তু এখানে তো রডটা তো আমার প্যারালাল নেই, ওটা তো বেঁকে রয়েছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, তখন আমাকে এক্স কম্পোনেন্ট বার করতে হবে, ওয়াই কম্পোনেন্ট বার করতে হবে, করে তারপর সাইন কস বেরিয়ে, অবভিয়াসলি সাইন কস বেরিয়ে তারপর ওটা হবে, তাই তো? অবভিয়াসলি ওই জন্য ট্যান ফ্যান দিয়ে ওরকম। অবভিয়াসলি বোঝা গেল তো? হ্যাঁ। এবার আসছে টাইম ডাইলেশন নাম্বার 5। টাইম ডাইলেশনের যখনই কোনো অঙ্ক দেখবে তোমরা বলবে এইসব কি লেখা আছে, মানে কাজটা বলছে টাইম ডাইলেশনের কাজ করতে, কিন্তু গল্প ভরিয়ে দেবে আর কি, যে এই করতে হবে ওই করতে হবে, মানে দেখে কনফিউশন হবে যাবে যে কি বলছে এটা। আচ্ছা, টাইম ডাইলেশনের সময় সবসময় আমরা এই জিনিসটা ইউজ করব, এই তথ্যটা ইউজ করব, যেটা টাইম ডাইলেশনের প্রুফ ছিল, যে কিছু পার্টিকেল আছে তাদের লাইফ টাইম যে তারা কতক্ষণ বেঁচে থাকবে, সেইটা যদি টি হয়, লাইফ টাইম যদি নর্মাল লাইফ টাইম যদি টি হয়, বা রেস্ট লাইফ টাইম যদি টি হয়, তাহলে তারা যদি ভি ভেলোসিটিতে যায়, তাহলে তাদের নতুন লাইফ টাইম যেটা হবে, আচ্ছা অ্যাকচুয়াল লাইফ টাইম টি প্রাইম, তাহলে নতুন লাইফ টাইম কি হয়ে যাবে যদি ভি ভেলোসিটিতে যায়, টি প্রাইম বাই √1 - v²/c², এটা হচ্ছে তাদের লাইফ টাইম বেড়ে গেছে। এই আইডিয়াটা মাথায় রাখবে যে কিছু পার্টিকেল আছে যাদের একটা ফিক্সড লাইফ টাইম আছে, মানে ওই টাইমের পর পার্টিকেলগুলো ভেঙে যায়, ডিকে করে যায়। তো যদি তারা ভি ভেলোসিটি নিয়ে যায়, তাহলে তাদের লাইফ টাইমটা বেড়ে যাবে, তারা বেশি দূর অবধি যেতে পারবে। বুঝতে পারলে তো? এই কনসেপ্টটা আমরা বেশিরভাগই টাইম ডাইলেশনের প্রবলেমে ইউজ করব, এখানে কারোর বয়স কমানো হবে না। তো দেখো এখানে কি বলছে, অ্যান এক্সপেরিমেন্টার ইন্টেন্ডস টু স্টাডি এ বিম অফ পাইমেসন্স, 5th সেমিস্টার পাইমেসন্স, এটা কার আন্ডারে পড়ে? অবশ্য লেখাই আছে মেসন, যাই হোক বোঝাই গেল। ভেলোসিটি 0.9c ভেলোসিটি নিয়ে পাইমেসনরা যাচ্ছে। তাহলে কত ফার, মানে হাউ ফার ক্যান হি প্লেস দ্য অ্যাপারেটাস ফ্রম দ্য টার্গেট, ফ্রম কথাটা মিস হয়ে গেছে, ফ্রম হোয়ার দ্য পাইমেসনস আর প্রডিউসড। মানে একটা অ্যাপারেটাস রয়েছে যেখান থেকে পাইমেসনগুলো বেরোচ্ছে, পাইমেসন হচ্ছে একটা পার্টিকেল। তাহলে পাইমেসনের লাইফ টাইম দেওয়া রয়েছে, রেস্ট লাইফ টাইম দেওয়া রয়েছে 2 × 10⁻⁸ সেকেন্ড, এটা হচ্ছে তাদের নর্মাল টাইম। তাহলে কত দূরে তুমি টার্গেটটা রাখবে যাতে পাইমেসনগুলো গিয়ে আমার এই টার্গেটকে হিট করে বিফোর গেটিং ডিকে। বুঝতে পারলে? এই টাইপের প্রশ্ন করেছে, ওটাকেই গল্প করে লিখেছে যে স্টিল এক্সপেক্ট টু গেট এ সিগনিফিকেন্ট নাম্বার অফ পাইমেসন। মানে সোজা কথা, এটা হচ্ছে আমার সোর্স যেখান থেকে পাইমেসনগুলো বেরোচ্ছে, আর এটা হচ্ছে আমার টার্গেট যেখানে আমি পাইমেসনগুলোকে হিট করাতে চাইছি। কিন্তু পাইমেসনগুলোকে এই পুরো টার্গেটটাকে আমি যাতে, কিন্তু পাইমেসন কি তাড়াতাড়ি ভেঙে যায় তো, হ্যাঁ। কিন্তু আমি চাইছি যে এমন জায়গায় টার্গেটটা সেট করব যাতে তারা ভেঙে যাওয়ার আগেই পাইমেসনগুলো টার্গেটে এসে হিট করে, মানে টার্গেটে অবধি পৌঁছতে পারে। ঠিক আছে? তো এটা কিভাবে বার করব? তো এটাকে বার করার সিম্পল প্রসেস তোমাদেরকে বলে দিচ্ছি। সবার আগে তোমাকে ধরে নিতে হবে, এটা হচ্ছে কত নম্বর কোশ্চেন ছিল? কোশ্চেন নাম্বার 5। চলো কোশ্চেন নাম্বার 5, তোমরা ধরবে যে পাইমেসনটার থেকে পাইমেসনের ভেলোসিটি কত, পাইমেসনের ভেলোসিটিগুলো কত রয়েছে। এটা হচ্ছে সোর্স যেখান থেকে পাইমেসনগুলো বেরোচ্ছে, আর এটা হচ্ছে টার্গেট যেখানে গিয়ে পাইমেসনগুলোকে পৌঁছতে হবে।
বা পার্টিকেলগুলোকে, পাইমেশন বলতে হবে না, তোমরা পার্টিকেল বলো, ঠিক আছে, পার্টিকেলগুলোকে পৌঁছতে হবে ভেঙে যাওয়ার আগে। তাহলে এবার যদি এই পাইমেশনগুলো নর্মাল ভাবে ভাবো, পাইমেশনগুলো যদি টি সময় অবধি বেঁচে থাকে, টি প্রাইম সময় অবধি বেঁচে থাকে, আর তারা যদি ভি ভেলোসিটি নিয়ে মুভ করে, তাহলে তোমাকে কত দূরে টার্গেটটা সেট করতে হবে? টি প্রাইম ইন্টু ভি ইন্টু টি প্রাইম দূরত্বের টার্গেটটা সেট করতে হবে, ঠিক কিনা? ভি ইন্টু টি হ্যাঁ প্রাইম দূরত্বের টার্গেট সেট হ্যাঁ করলে হ্যাঁ হ্যাঁ তোমার ভেঙে যাওয়ার আগে টার্গেটের মধ্যে পাইমেশনগুলো পৌঁছে যাবে। কিন্তু এখানে আরেকটা কেস আছে, যেহেতু আমার পাইমেশনগুলো ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে, তার জীবন কিন্তু বেড়ে যাবে, তার লাইফ টাইম বেড়ে যাবে। কত পরিমাণ বাড়বে? টি ইকুয়ালস টু টি প্রাইম বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। মানে বুঝলাম না এটা, লাইফ টাইম টাইম বেড়ে যাবে বলতে? তাহলে কি করতে ওদের? লাইফ টাইম বেড়ে যাওয়া মানে এটাই ছিল, কিন্তু আগের দিন যখন বলেছিলাম না টাইম ডাইলেশন, তখন এই কথাটা বলেছিলাম না যে এটার এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন কি ছিল, যে কিছু কিছু পার্টিকেল আছে যেমন নিউরনস, যারা কিন্তু তাড়াতাড়ি ভেঙে যায়, যারা কিন্তু আচ্ছা ডিকে মানে করে স্যার যায়। ওটা একটু মানে একটু Obviously, দেরি করে ডিকে হবে, দেরি তাই করে, তো? কারণ ওর জন্য তো টাইম স্লো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। বোঝা গেল? ও যেহেতু হাই স্পিডে যাচ্ছে, ওর তো টাইম স্লো হয়ে গেছে, তাহলে ও দেরি করে ডিকে হবে, তার টাইম, তার জীবন বেড়ে গেছে সেই হিসাবে দেখতে গেলে। মানে আমরা যারা রেস্টে আছি, আমাদের হুম। রেসপেক্টে তার কিন্তু লাইফ টাইম বেড়ে গেছে, কারণ তারা তো স্লো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এমনিতে নর্মালি লাইফ টাইম যা ছিল তাই থাকবে। ওটা এবার দেখো না, যেহেতু এখানে নর্মাল বলে কিছুই নেই, সবকিছু পার্সপেক্টিভের ব্যাপার, এখানে রিলেটিভ হয়ে যাবে পুরো সবকিছু ব্যাপারটাই। রিলেটিভ, এই জন্যই রিলেটিভিটি, নর্মাল আচ্ছা আচ্ছা, বলে ওই কিছু টাইম নেই। ডাইলেশনের মতন, ওই প্যারাডক্সের মতন। ওই আর কি। সবকিছু রিলেটিভ, আর এর আইনস্টাইনের রিলেটিভ। হ্যাঁ। লাইফ টাইম ইনক্রিজ কত হলো? টি ইকুয়ালস টু টি প্রাইম বাই রুট ওভার 1 রুট ওভার মাইনাস, 1 এত পরিমাণ ইনক্রিজ করবে লাইফ টাইম। তাহলে এখানে যে আমি ভিটি প্রাইম ধরেছিলাম, সেখানে আমাকে ধরতে হবে ভি টি। এবার দুটোকে ইকুয়েট করে দাও, বুঝতে পারলে? হুম। ভিটি ইকুয়ালস টু কত হবে? আমার ভিটি দূরত্বে আমাকে রাখতে হবে প্রথম কথা। তো সবার আগে আমি এখানে কি করব? টিটাকে বার করব। টি প্রাইম আমার খেয়াল করো দেওয়া রয়েছে, টি প্রাইম কত দেওয়া রয়েছে দেখো। টি প্রাইম হচ্ছে তার অরিজিনাল লাইফ টাইম বা রেস্ট লাইফ টাইম, মানে পাইমেশন গুলো যদি রেস্টে থাকতো তাহলে তার জীবন কত হতো? এত হতো। এটা হচ্ছে আমার টি প্রাইমটা। তাহলে এখান থেকে টি বার করে নাও। 2 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 2 ইন্টু 10 টু দি পাওয়ার -8 সেকেন্ড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ারটা কত আছে? ভিটা কত আছে? 0.9c, 0.9c, তাহলে 0.9 সি স্কোয়ার ওপর নিচে কেটে যাবে, তাহলে 0.9 স্কোয়ার। এখান থেকে আমি টিটা বার করে নিতে পারবো। তাহলে টার্গেটের ডিস্টেন্সটা কত হতে হবে? টার্গেট ডিস্টেন্সটা কত হতে হবে? ভি ইন্টু টি হতে হবে, কারণ ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, তাহলে টি দূরত্ব, আর টি অবধি সে বেঁচে থাকবে, টি লাইফ টাইমটা হচ্ছে টি, তাহলে তাকে আমার ভি ইন্টু টি এই ডিস্টেন্সের টার্গেটটা রাখতে হবে, তাহলেই আমার পাইগুলো, ওই পার্টিকেলগুলো ভেঙে যাওয়ার আগে টার্গেটে পৌঁছবে। বুঝতে পারলে তো? ডিস্টেন্স ইকুয়ালস টু ভেলোসিটি ইন্টু টাইম। হুম হুম হুম। তাহলে ব্যাস, এবার তুমি এখান থেকে ভেলোসিটিটা, এই টাইমটা বার করে নাও, লাইফ টাইমটা ইনক্রিজ যত হয়েছে সেই। আচ্ছা, এটা হচ্ছে ইনক্রিজ লাইফ টাইম ইনক্রিজ বলবো না, তার মানে হচ্ছে কত পরিমাণ ইনক্রিজ হয়েছে, ইনক্রিজ লাইফ টাইম, সেটা কত হবে? এটা একটু হিসাব করে দেখো। আচ্ছা আমি করে দিই কত আছে। এই যে লাইফ টাইম ইনক্রিজটা হচ্ছে 4.6 ইন্টু 10 টু দি পাওয়ার -8 সেকেন্ড, 4.6 ইন্টু 10 টু দি পাওয়ার -8। তাহলে আমার টার্গেট ডিস্টেন্স কত হবে? 0.9 ইন্টু সি এর ভ্যালু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, সি এর ভ্যালু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ইন্টু টাইমটা কত? 4.6 ইন্টু 10 টু দি পাওয়ার -8। ক্যালকুলেট করো, দেখো কত বেরোচ্ছে।
10⁸ আর -8 কেটে যাবে, 3 × 9 দ্যাট ইজ 2.7 × 4.6। বারোর কাছাকাছি কিছু একটা বেরোনো উচিত, 12 মিটার মতো বেরোবে। তাই তো? হ্যাঁ, 12.42 মিটার। স্যার 12.22 ছিল। 422? না 12.22 ওরকম। আচ্ছা 22, 12.42, হ্যাঁ ঠিক আচ্ছা আছে। ঠিক আছে ঠিক আছে, যাই হোক। হ্যাঁ 42। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার এই টাইপের প্রশ্ন কিন্তু বেশি আসে, এই যে এই পার্টিকেলওয়ালা প্রশ্ন। ঠিক আছে, চলো আরেকটা দেখি। আবার একই জিনিস পার্টিকেল প্রশ্ন। হাফ লাইফ অফ আ পার্টিকুলার পার্টিকেল অ্যাজ মেজার্ড ইন এ ল্যাব ইজ এইটা। হাফ লাইফ হচ্ছে যেটা, এটা অ্যাকচুয়ালি নিউক্লিয়ার ফিজিক্সের টার্ম, যে একটা স্যাম্পেল রয়েছে, তোমরা এটা ক্লাস 12-এ পড়েছিলে, একটা স্যাম্পেল রয়েছে, স্যাম্পেলটা কত সময় পর অর্ধেক অ্যামাউন্টে পরিণত হবে, সেই টাইমটাকে বলা হয় হাফ লাইফ। কত টাইম পর স্যাম্পেলটা অর্ধেক অ্যামাউন্টে চলে যাবে, এটাকে হাফ লাইফ বলে। যে কোনো রেডিও অ্যাক্টিভ স্যাম্পেলের জীবনকেই হাফ লাইফ দিয়েই মাপা হয় কিন্তু। হাফ লাইফ, তো এইটাকে হাফ লাইফ একটা পার্টিকুলার পার্টিকেলের ল্যাবে মেজার করা হয়েছিল এইটা 4.4 × 10⁻⁻8, যখন তার স্পিড হচ্ছে 0.8 × c। আর যখন এটার এই ল্যাবে মেজার করা হাফ লাইফ হচ্ছে এইটা 3 × 10⁻⁸ সেকেন্ড, যখন তার স্পিড হচ্ছে 0.6 c। তাহলে তার অ্যাকচুয়াল রেস্ট লাইফ টাইম কত, অ্যাকচুয়াল বা রেস্ট লাইফ টাইম কত হবে? খেয়াল করে দেখো, এখানটায় আমার টিটা দেওয়া রয়েছে, যেটা হচ্ছে মুভিং, মানে বাইরে থেকে দেখবে, যে মুভিং ফ্রেমের বাইরে থেকে যে দেখবে তার রেসপেক্টেড টাইমটা। কারণ ল্যাবরেটরিতে যে মেজার করছে সে কিন্তু পার্টিকেলের সাথে দৌড়চ্ছে না, পার্টিকেলগুলো মুভ করছে আর সে কিন্তু দাঁড়িয়ে থেকে দেখছে। তার মানে এখানটায় টি ডেল্টা টিটা দেওয়া রয়েছে, ডেল্টা টি প্রাইমটা হচ্ছে আমার অ্যাকচুয়াল লাইফ। এটা বার করতে হবে, এই ফর্মুলায় ফেলবো, বেরিয়ে যাবে। যে কোনো একটার জন্য করলেই হলো, দুখানা দিয়ে রেখে কিন্তু যে কোনো একটার জন্য করলেই হলো। তুমি এটার জন্য করো, এটার জন্য যদি আমি করি, তাহলে এখানটা আমার ডেল্টা টি প্রাইমটা কি হয়ে যাবে, করে দেখো ডেল্টা টি প্রাইমটা কত হবে। ডেল্টা টি প্রাইম ইকুয়ালস টু ডেল্টা টি ইন্টু √1 - v²/c²। করে দেখো, করে দেখো, বলো কত হচ্ছে। হলো এটা? কত বেরোলো? এটা বেরিয়েছে? হ্যাঁ। না, এটা বেরোলো না? ভুল কত? করেছি, 1 মিনিট, আচ্ছা, গুণে ভুল হয়েছে হয়তো কোথাও। হ্যাঁ, যাই হোক, এইটা ফেলে, এই ফর্মুলা ফেলেছো তো, এইটা বা এইটা যে কোনো একটা ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ। তাহলেই এটা 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 হতেও পারে না, আবার এখানে বইয়ের তো এটাও অ্যান্সারও ভুল থাকতে পারে, তোমরা দেখো ক্যালকুলেট করে কি বেরোচ্ছে। যাই হোক, পরের অঙ্কটা যাওয়া যাক নাকি? হোয়াট উইল বি দ্য পিরিয়ড অফ এ পেন্ডুলাম, একটা পেন্ডুলামের টাইম পিরিয়ড কত হবে উইথ রেসপেক্ট টু অ্যান অবজারভার মুভিং উইথ ভেলোসিটি 0.8 c with respect to the pendulum।
টাইম পিরিয়ড অফ দ্য পেন্ডুলাম অ্যাট দ্য রেস্ট ফ্রেম ইজ 2 সেকেন্ড। এবার এখানে গল্প ঘুরিয়ে দিয়েছি। অবজারভার এস প্রাইম ফ্রেমে রয়েছে, অবজারভার এস প্রাইম ফ্রেমে রয়েছে, মানে অবজারভার মুভ করছে ভি ভেলোসিটি নিয়ে, আর পেন্ডুলামটা আমার রেস্টে রয়েছে, পেন্ডুলামটা আমার রেস্টে রয়েছে। রেস্ট ফ্রেম হচ্ছে প্ল্যাটফর্মের ফ্রেমটা, পেন্ডুলামের রেস্ট ফ্রেমের টাইম পিরিয়ডটা হচ্ছে 2 সেকেন্ড। তাহলে যে অবজারভার যে এস প্রাইম ফ্রেমে রয়েছে, যে অবজারভারটা ভি ভেলোসিটিতে মুভ করছে, তার রেসপেক্টে পেন্ডুলামের টাইম পিরিয়ড কত হবে হিসাব করে বলো। কোন ফর্মুলা লাগাবো এখানে? টাইম ডাইলেশনের। হুম, কত বেরোচ্ছে ক্যালকুলেট করে বলো একবার। এক কাজ করো তো, অ্যান্সারটা তোমরা চ্যাটে লেখো তো, দেখি কার কি বেরোলো। যার যে অ্যান্সার বেরোচ্ছে সেটা চ্যাটে লেখো। হচ্ছে না? কারোরই হচ্ছে, কারোরই হচ্ছে না। মনে হয় কেউ ক্যালকুলেটর নিয়ে বসেনি মনে হয়, চলো করিয়ে দিই। এই তো বেরিয়েছে, বাহ ময়ূক ঠিক বেরিয়েছে, রাইট। স্যার 5 পয়েন্টের মতো কিছু হবে? না 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 না, 3 মতো। এই ময়ূকের অ্যান্সারটা ঠিক বেরিয়েছে, 3.33। সিম্পল ফর্মুলা, নর্মাল। ক্যালকুলেটর নিয়ে আমার বসেনি কিন্তু আমার ফোনের ক্যালকুলেটর। 5.55 বেরিয়ে যাচ্ছে, মানে না না 3 বেরিয়ে যাওয়া 5 বেরিয়ে না যাচ্ছে। না 5 বেরোবে না, দেখো সিম্পল কেস। তাহলে কিছু গন্ডগোল হবে ভেতরে। প্রথম কথা এইটা মাথায় রাখবে যে অবজারভার যদি মুভ করে, অবজারভার যদি মুভ করে তার রেসপেক্টে একটা স্টেশনারি জিনিস, তার টাইম স্লো লাগবে, বুঝতে পারলে তো? তো এখানটায় টাইম, এই পেন্ডুলামের টাইম পিরিয়ড যেটা আছে সেটাও কিন্তু স্লো মনে হবে তার। এই পেন্ডুলাম যেটা রয়েছে এটার টাইম পিরিয়ডটা ওই অবজারভারের মনে হবে মানে মানে টাইমটা স্লো হয়ে গেছে, মানে টাইম পিরিয়ডটা বেড়ে যাবে। টাইম পিরিয়ড যেহেতু আমার টাইম ডিফারেন্স, ওটা তার বেশি মনে হবে। তো এক্ষেত্রে ফর্মুলাটা আমি একই ইউজ করব। টি, এক্ষেত্রে আমার উল্টে যাবে ফর্মুলাটা, টি প্রাইম মানে অবজারভারের রেসপেক্টে পেন্ডুলামের টাইমটা যদি টি প্রাইম ধরো, অবজারভারের রেসপেক্টে পেন্ডুলামের টাইমটা যদি টি প্রাইম ধরো, আর পেন্ডুলামের অ্যাকচুয়াল টাইমটা যদি টি ধরো, সেক্ষেত্রে টি প্রাইম ইকুয়ালস টু ডেল্টা টি বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ঠিক আছে তো? খেয়াল রাখবে যে এক্ষেত্রে ফর্মুলাটা উল্টে যাচ্ছে, মানে যদি অবজারভার মুভ করে, অবজারভার যদি মুভ করে তাহলে তার রেসপেক্টে কোনো বস্তুর টাইম পিরিয়ড সেটা এরম হবে, টি ডেল্টা টি প্রাইম ইকুয়ালস টু ডেল্টা টি বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ডেল্টা টিটা কি ছিল? 2 সেকেন্ড ছিল টাইম পিরিয়ড,
মাইনাস 1/0.8 স্কোয়ার। এই ফর্মুলাটা ফেলো, তুমি দেখো 3.33 মতো বেরোবে। ও স্যার এরকমই তো ফেললাম। তাহলে ক্যালকুলেশনে ভুল হয়েছে, তাহলে ঠিক আছে, তাহলে ক্যালকুলেশনে ভুল হয়েছে কিছু, বা কোনো আচ্ছা আচ্ছা। ব্র্যাকেট হ্যাঁ ফ্র্যাকেট দিতে ভুল হয়ে গেছে বা কিছু হয়েছে, ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, চলো পরেরটায় যাওয়া যাক, পরের প্রবলেমে যাওয়া দাদা যাক। চিন্ময় এই ট্রেনের অঙ্ক করতে করতে আজ তো ট্রেনে উঠে গেছে, ও ট্রেনে বসে ক্লাস করছে। কোথায় আছে ও? ও হয়তো এখানে ফিরছে, কাঁচরাপাড়া ফিরছে বাড়ি তো থেকে। ওকে ওকে বেকার বেকারও ক্লাস করছে, ওকে এখনো ট্রেন দিয়ে ফিরুক আগে। না না ও স্যার, অবজার্ভ করছে, প্র্যাকটিক্যালি করছে প্র্যাকটিক্যাল। ও প্র্যাকটিক্যালি ও না, অবজার্ভ ও করছে। observe করাটাই ভয় করছে, এইসব রিলেটিভিটির পড়াশোনা ট্রেনে বসে করতে নেই, তখন ট্রেন থেকে লাফ বলা মেরে যায় দিল। না ট্রেনের মধ্যে। আরে স্যার ও বাইরে তাকাচ্ছে আর ফ্রেম চেঞ্জ করে ভাবছে, সুবিধা হ্যাঁ হচ্ছে ওর। ও এখন লোরেন্স হ্যাঁ, ট্রান্সফরমেশন তাহলে দিয়ে সব ও যদি ও ট্রেনে বসে বাইরের দিকে তাকাবে না, ঠিক আছে? ও ও কোথায় যদি- দেখাবে সাইমালটেনিটি সাইমালটেনিটি অফ ইভেন্টও চেক করে নেবে। ও যদি এবার ট্রেনের টর্চ ফেলে লাইটের স্পিড ও দেখার এখন জন্য, টাইম ডাইলেশনের ফর্মুলা ফেলবে এখন। বা ট্রেনের মধ্যে যদি দৌড়তে যায়, নতুন কিছু আবিষ্কার হবে তাহলে। যদি ট্রেনের মধ্যে দৌড়তে যায়, একে তো কোভিড নাম কি হবে? ওলিস ট্রান্সফরমেশন। না না, ও সিস্টার বলে ডাকবে ভাই। নো পার্সোনাল, নো পার্সোনাল আচ্ছা, দাদা হচ্ছে গিয়ে মাঝখানে ওই খবর পড়ে না, ওই অ্যাঙ্কারদের মতন হয়েছে এখানে। এই দেখো যে যার যার কাজে সরাসরি কমেন্ট দেখ। এ কি অবস্থা, ये এইসব बंदा করলে, गलत है, এইসব করলে উফ। ये बंदा गलत है। তোমাদের ছোট ছোট ভাইরা রয়েছে, তোমরা তাদেরকে বিগড়ে দিচ্ছ এখন থেকেই। একটা কম্বাইন ওহো, ক্লাস করালাম, ওরা ওদের কি? কি মানে কি ইয়ে পড়বে ওদের? গ্যারান্টি কি আছে বিগড়ে নেই? না না, ওরা ভালো, এখনো না না, বেগড়ায়নি, কলেজে আসলেই তো ক্লাস নেবো, কি আছে? ওরা এখনো বেগড়ায়নি, এইটুকুনি আমি শিওর রয়েছি, কিন্তু তোমাদের সাথে মিশলে হয়তো গ্যারেন্টি দেওয়া যাচ্ছে না। দাদা আজকে সবাইকে একটু কি বলে ক্যামেরা অন করতে বলো তো, সবাই একটু আর দেখি তাহলে মুখটুক। তাহলে সবে পালিয়ে যাবে, তাহলে আর পড়া হবে না। যা ওটা বাবা, কেন আমরা কি এতই ওটাই ভূতের মতন দেখছি? ক্যামেরায় দেখার দরকার নেই, এই তো এরপরই হয়তো কলেজ ফলেজ খুলে যাবে, তখন দেখা হবে একবারে, পরীক্ষা না হোক। না না, কলেজ না খোলে, কি সব বলছে, ছি 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 ছি। না, পরীক্ষা অনলাইন হবে, সে চাপ নেই। আমি সামনের অমাবস্যায় যজ্ঞে বসবো, এসব বলো না তুমি। এই আচ্ছা, এসব রেকর্ড হচ্ছে কিন্তু। কেস এই খেয়েছে। আজকের ক্লাসটা আর দেবো না নেটে, মানে আজকে আর দেওয়া যাবে না, ভয়ঙ্কর না অবস্থা না, আছে। দেবে, আনলিস্টেড করে দেবে, আমরা দেখবো, বাবা আমার লাগবে ক্লাস। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এটাকে আনলিস্টেড করে তুমি লিখ দিয়ে দেবে। প্রাইভেট করে রাখবো, ঠিক আছে। প্রাইভেট না আনলিস্টেড। আনলিস্টেড, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, অ্যাভারেজ লাইফ অফ এ নিউট্রন, সেটা হচ্ছে 15 মিনিট, নিউট্রন, ঠিক আছে, 15 মিনিট, and after this it disintegrates into a spontaneously into an electron, proton and a neutrino। এই তো পার্টিকেল ফিজিক্সের ব্যাপার, আমাদের এইসব কিচ্ছু জানার দরকার নেই। দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সান টু আর্থ, পৃথিবী থেকে সূর্যের ডিস্টেন্স হচ্ছে এইটা, 11 ইন্টু 10⁻10 মিটার। তাহলে কত ভেলোসিটি নিয়ে, অ্যাভারেজ মিনিমাম ভেলোসিটি, যে ভেলোসিটি নিয়ে নিউট্রনগুলো যদি সূর্যকে ছাড়ে, দ্য নিউটন মাস্ট লিভ আর্থ টু রিচ আর্থ বিফোর ডিসইন্টিগ্রেশন। চলো এটা করো। নিউট্রনের নর্মাল লাইফ টাইম টি প্রাইম ধরো বা টি ধরো, যাই হোক, টি প্রাইমই ধরো, সেটা হচ্ছে রেস্ট, তো টি প্রাইম ধরো 15 মিনিট। নিউট্রন সূর্য থেকে বেরোচ্ছে, সূর্য থেকে বেরিয়ে পৃথিবীতে এসে ধাক্কা খাবে, পৃথিবীতে পৌঁছতে গিয়ে সে পৃথিবী অবধি পৌঁছবে উইদাউট গেটিং ডিসইন্টিগ্রেটেড ইন বিটুইন। পৃথিবী থেকে সূর্যের ডিস্টেন্স হচ্ছে 11 ইন্টু 10⁻10 মিটার, 11 ইন্টু 10⁻10 মিটার, 11 ইন্টু 10⁻10 মিটার। তাহলে কত ভেলোসিটি নিয়ে, এখানে ভিটা আমরা জানা নেই, কত ভেলোসিটি নিয়ে নিউট্রনগুলোকে বেরোতে হবে বলো, কিভাবে করবে এটা করো, আগে ট্রাই করো, তারপর না করতে পারলে আমি করে দিচ্ছি। ভেলোসিটি বের করতে হবে। ভেলোসিটিটা বার করতে হবে এক্ষেত্রে। ওই যে L কিউব রুট
ওই ফর্মুলাটা? কিউবের কোনো কেসই নেই এখন অবধি, ওই টাইম ডাইলেশনের ফর্মুলা দিয়েই হবে। চলো বলে দিলাম, দেখে বুঝতে পারছো না? এই আগের মতোই গল্পটা তো, যে পার্টিকেলটা ডিসইন্টিগ্রেট করে যায়, কিন্তু তাকে ডিসইন্টিগ্রেট হওয়ার আগে সে পৌঁছতে পারবে কিনা। বুঝতে পারলে তো? ঠিক আগের কেসটা, ওই যে তুমি ওই এক্সপেরিমেন্টারের যে কেসটা ছিল, যে টার্গেটে কতক্ষণে পার্টিকেলটা পৌঁছবে, কত, ওই রকমই গল্প। কিন্তু এখানে আমরা ভেলোসিটিটা চেয়েছি, যে কত ভেলোসিটি নিয়ে বেরোলে পার্টিকেলটা পৌঁছতে পারবে পৃথিবী অবধি। পৃথিবী থেকে সূর্যের ডিস্টেন্স হচ্ছে 11 × 10⁻10 মিটার। চলো আমি আর একটু ইজি করে দিচ্ছি তোমাদেরকে। সান থেকে আর্থের ডিস্টেন্স হচ্ছে 11 × 10⁻10 মিটার। আর যে নিউট্রনগুলো বেরোচ্ছে তার লাইফ টাইম হচ্ছে ডেল্টা টি প্রাইম, নর্মাল বা অ্যাকচুয়াল বা রেস্ট লাইফ টাইম, সেটা হচ্ছে 15 মিনিট। তাহলে কত ভেলোসিটি নিয়ে বেরোলে তার ভেলোসিটি ভিটাকে বার করতে হবে, যে সে পৃথিবী অবধি পৌঁছতে পারবে। বা ভালো কথায়, এ বাবা এটা আমি কি লিখেছি, 10⁻10, সে এই ডিস্টেন্সটা কভার করতে পারবে ভেঙে যাওয়ার আগে, বা এই ডিস্টেন্সটা কভার করে তারপর ভাঙবে। চলো ট্রাই করো, করে আমাকে অ্যান্সারটা চ্যাটের মধ্যে দিও, দেখি কারা কারা করতে পারো। তো কোশ্চেনটা দেখান। হ্যাঁ, কোশ্চেন দেখাচ্ছি। এই দাগগুলো মুছে দেবো কি?
এই তো একটা অ্যান্সার পেয়েছি। দুটো পেলাম, বাহ। 3টে, সাবাস। সবাই কপি পেস্ট করছে না তো? ওরা অ্যাটলিস্ট লিখে তো পারতে, লিখে দিতে পারতে। সেম অ্যাজ আদার্স। উফ বাবা। ঠিক আছে, অ্যান্সার ঠিক হয়েছে। সবাই করতে পেরেছো? কেউ কি এমন আছো যে করতে পারোনি? দেখো, সিম্পল কেস, হালকা করে বলে দিচ্ছি। তোমার এখানটায় দেখো, দূরত্বটা তোমার কি হতে হবে, যদি নিউট্রনটার অ্যাকচুয়াল টাইম হচ্ছে এইটা, কিন্তু আমি জানি যে ভি ভেলোসিটি দিয়ে গেলে তার লাইফ টাইম বেড়ে যাবে, তার লাইফ টাইমটা কি হয়ে যাবে, ডেল্টা টি হয়ে যাবে। তাহলে আমাকে দেখতে হবে যে তার ভি ইন্টু ডেল্টা টি শুড বি ইকুয়ালস টু দিস ডিস্টেন্স। এটা হচ্ছে ইনক্রিজ লাইফ টাইমটা। ভি ইন্টু ডেল্টা টি শুড বি ইকুয়ালস টু দিস ডিস্টেন্স। তাহলে তোমাকে এখানটায় জাস্ট এটা বসাতে হবে, ভি ইন্টু ডেল্টা টি ইকুয়ালস টু 11 ইন্টু 10⁻10। এবার তুমি ভি এর যে ডেল্টা টি এর জায়গায় তুমি কি করবে, তুমি ফর্মুলাটা বসিয়ে দাও, ডেল্টা টি ইকুয়ালস টু ডেল্টা টি প্রাইম বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়ালস টু 11 ইন্টু 10⁻10। এবার ডেল্টা টিটা তোমাকে বলা আছে, ডেল্টা টি হচ্ছে 15 মিনিট, তার মানে 15 ইন্টু 60 সেকেন্ডস। তাহলে ভি বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, সেটা ইকুয়ালস টু 11 ইন্টু 10⁻10 বাই তোমার এখানটায় ডেল্টা টি প্রাইম মানে 15 ইন্টু 60 সেকেন্ড করে ক্যালকুলেট করে আলটিমেটলি এবার এখানটায় স্কোয়ার করতে হতে পারে যাতে এই স্কোয়ারটা তোলা যায়। স্কোয়ার করে ক্যালকুলেট করে সি এর জায়গায় 3 ইন্টু 10⁸ বসাতে হবে, বসিয়ে তোমরা আলটিমেটলি ভিটা আনতে হবে, সি স্কোয়ারের জায়গায় এটা আসবে। বোথ সাইড স্কোয়ার করে দাও, তাহলে এই √ওভারটা চলে যাবে। এইভাবে করে তোমাকে আলটিমেটলি ভিটা বার করতে হবে। সিম্পল ফর্মুলা, ঠিক আছে তো? আগেরটার মতোই ছিল। এটা যা বেরোচ্ছে 1.13 ইন্টু 10⁻8 মাইনাস 8 না 10⁸8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ও সরি, মিটারটা মিটার পার সেকেন্ড। সেকেন্ড সরি, ঠিক আছে। করা আছে, যাদের হয়নি পরে দেখতে পারো। এবার এই প্রশ্নটা দেখো, এ রকেট ট্রাভেলিং টুয়ার্ডস দ্য মুন, চাঁদের দিকে যাচ্ছিল, উইথ ভেলোসিটি সি ইন্টু 10⁻, ভেলোসিটি 0.6 সি, when half away মানে অর্ধেক পাতে গিয়ে, ইটস ফায়ার্স এ মেসেজ রকেট ব্যাক টুয়ার্ডস দ্য আর্থ, মানে মাঝ রাস্তায় সে কি করলো, একটা রকেট উল্টো দিকে ছাড়লো পৃথিবীর দিকে, উইথ ভেলোসিটি সি 0.8 সি রিলেটিভ টু দ্য প্রাইমারি রকেট, মানে রকেটের রিলেটিভ এই ভেলোসিটি, এটা হচ্ছে রকেটের রেসপেক্টে ভেলোসিটিটা 0.8 সি। তাহলে হোয়াট উইল বি দ্য ভেলোসিটি অফ দ্য মেসেজ রকেট, মানে যে রকেটটাকে ছাড়লো সেই রকেটের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু আ টেরিস্ট্রিয়াল অবজারভার, যে ছাতে উঠে আকাশ দেখছে, তার রেসপেক্টে এই রকেটের, যে রকেটটা ছেড়েছে সেই রকেটের ভেলোসিটি কত হবে। এটাকে ট্রিকটা বলে দিই, ভেলোসিটি অ্যাডিশন থিওরেম ইউজ করে করতে হবে। না, এবার ট্রাই করো, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। ছাড়ো, এটা আমি করিয়ে দিই, এটা একটু কঠিন আছে, এটা আমি করিয়ে দিই, তারপরেরটা তোমরা ট্রাই করো, এরপরে আরেকটা দেবো। স্যার আগে একটা কোশ্চেন বলুন, হ্যাঁ একটা বলো কথা বলুন। বলো বলো।
দুটো মানে ফার্স্ট রকেটটার সাপেক্ষে দ্বিতীয় রকেটটার স্পিড 0.8 তো। হুম 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 হুম। তার মানে দুটো ডিফারেন্স বের করলে হয় কি, একটুখানি বলুন না আগে। না না, তোমাকে এখানটায় রকেটটা যেটা আছে সেটাকে এস প্রাইম ফ্রেম ধরতে হবে। এটা হচ্ছে আমার রকেটটা, অ্যাকচুয়াল রকেটটা, ঠিক আছে? আর এস ফ্রেমটা হচ্ছে পৃথিবী, যেখানে আমিও দাঁড়িয়ে দেখছি। তো এখান হ্যাঁ, থেকে যে ফার্স্ট রকেটটা রকেটটা 0.6 যদি হয় হ্যাঁ, আর সেকেন্ড রকেটটা যদি 0.8 হয়, আচ্ছা 0.6 কার রেসপেক্টে? 0.6 তো প্রথম রকেটটার ভেলোসিটি, মানে ভি। যে পৃথিবীতে দাঁড়িয়েছে তার রেসপেক্টে। ভেরি গুড, 0.6 সি। আর 0.8 সিটা হচ্ছে ফার্স্ট রকেটের রেসপেক্টে সেকেন্ড রকেটের, তাই তো? তাহলে তাহলে কি, এটা কি হতে পারে? তাহলে পৃথিবীতে যে দাঁড়িয়ে রয়েছে, না 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 দেখো, না, এই তাহলে এইটা, দুজনে আগে তো এই দুজনে 0.8টা কি সেটা আগে বলো, তাহলেই বুঝতে পেরে যাবে। ভেলোসিটি অ্যাডিশন থিওরেম। ভেলোসিটি আমার অনেকগুলো টার্ম আছে, ইউ আছে, ইউ প্রাইম আছে, অনেকগুলো টার্ম আছে। তুমি বলো আমাকে এই যে 0.8 যেটা, সেটা কোনটা? 0.8 যেটা সেটা এটা কোনটা? ইউ, ইউ প্রাইম, ইউ এক্স প্রাইম, ইউ ওয়াই প্রাইম। ভেলোসিটি অ্যাডিশন থিওরেম লাগাচ্ছি এটা আমি। এটা এটা ইউ প্রাইম আকারেই তো হবে। ইউ প্রাইম হবে, ভেরি গুড। কিন্তু এখানে একটা কেস আছে, কোন দিকে যাচ্ছে? অপোজিট সাইডে, তাহলে নেগেটিভ হবে। ইয়েস, ইউ প্রাইম ইকুয়ালস টু হ্যাঁ, পেয়ে গেছি, পারবো পারবো পারবো। করো। ইউ প্রাইম যেটা, সেটা হচ্ছে আমার 0.8 সি। তোমাকে কি বার করতে হবে? তোমাকে এর রেসপেক্টে এটার ভেলোসিটি বার করতে হবে, যেটা হচ্ছে আর কি, তোমাকে ইউ বার করতে হবে ইউজিং ভেলোসিটি অ্যাডিশন থিওরেম। ফর্মুলাটাও লিখে দিলাম, চলো। অ্যান্সার দিও। আহা, ভি স্কোয়ার হবে না, ইউ প্রাইম ভি বাই সি স্কোয়ার। ভেলোসিটি অ্যাডিশন ফর্মুলা, তোমাকে ইউটা বার করে দেখাতে হবে। দেখুন স্যার হয়েছে কিনা। হুম, ঠিক আছে। বাহ, এটা চিন্ময়ও ঠিক দিয়েছে অ্যান্সার। হুম, হ্যাঁ নেগেটিভ আসবে, ঠিকই আছে। হ্যাঁ, ওটা লিখতে ভুলে গেছি নেগেটিভটা। নেগেটিভটা আসছে এই কারণে, তার কারণ হচ্ছে যে, উল্টো দিক যাচ্ছে। হ্যাঁ তুমি এক্স অ্যাক্সিসের মানে নেগেটিভ এক্স অ্যাক্সিসে যাচ্ছে, সেই জন্য। হুম হুম হুম। ঠিক আছে, জাস্ট একটু দেখিয়ে দিই। এই জায়গাটাতে ফর্মুলাটা আমার হয়ে যাবে ইউ ইকুয়ালস টু, ইউ প্রাইমের জায়গায় তোমরা বসাবে -0.8, ভিটা হয়ে যায় সি, আর ভিটা হয়ে যাবে -0.6, সরি +0.6 সি বাই 1 প্লাস -0.8 সি ইন্টু 0.6 সি, যেটা হচ্ছে ইউ প্রাইমটা ছিল, এটা ভি প্রাইমটা হচ্ছে 0.6 সি বাই সি স্কোয়ার। এই দুখানা সি, এইখানে নিচে সি স্কোয়ার আর এই দুটো সি কেটে যাবে। তাহলে আমার এখানটায় যেটা বেরোবে সেটা হচ্ছে অ্যাবাউট, এখানে কত হচ্ছে, টু ওপরে হচ্ছে -0.2 মতো বেরোচ্ছে সি বাই, নিচে আমাকে দেখতে হবে ক্যালকুলেট করে কত বেরোচ্ছে, 1 - 8 × 6। এটা ক্যালকুলেট করলে প্রায় ওরকমই বেরোবে, -0.3, 0.3 কত বেরিয়েছে, 8 সি। ঠিক আছে, আচ্ছা এইটা করানো নেই, এটা মানে আরেকটা দিচ্ছি তোমাদের, আশা করছি ভালো লাগছে করতে অঙ্কগুলো। এটা একটু ট্রাই করো।
if the mean life of a particle under rest is 2.6 into 10 to the power minus 8 second, comma the velocity of the particle for which it can travel 20 meters before decay is কত ভেলোসিটিতে গেলে এটা 20 মিটার যাবে বিফোর ডিকে। অপশান দিয়ে দিচ্ছি 3.1 into 10 to the power 8 সেকেন্ড, বি 2.79 into 10 to the power 8 সেকেন্ড, সি 4.6 into 10 to the power 8 সেকেন্ড, ডি 1.12 into 10 to the power 8 সেকেন্ড। চলো ট্রাই করে বলো। দেখা যাচ্ছে তো লেখাটা? আশা করছি ভালো, কোশ্চেনটা দেখা হ্যাঁ। যাচ্ছে। নাও ট্রাই করে বলো। সেম টাইপের প্রশ্ন।
হলো হলো অনেকক্ষণ তো হয়ে গেল। হ্যালো, না স্যার হচ্ছে না। চলো করিয়ে দিচ্ছি। আগেরটার মতো ছিল, এটা হচ্ছে না কেন, চলো দেখাচ্ছি। সবার আগে এখানটায় দেখো কি বলেছে, যে মিন লাইফ টাইম মানে সেই জীবন এতটা 2.6 × 10⁸ আর কত ভেলোসিটি নিয়ে পার্টিকেলটা গেলে সে 20 মিটার ট্রাভেল করতে পারবে ডিকে করার আগে। তার মানে অবভিয়াসলি তার, তোমার যদি তার ভি ভেলোসিটি যদি তার হয় আর তার ইনক্রিজ লাইফ টাইম যদি টি হয়, তাহলে ভি ইন্টু টি শুড বি 20 মিটার, ঠিক কি না? ভি ইন্টু টিটা 20 মিটার হবে, বুঝতে পারলে? ভি ইন্টু টিটা 20 মিটার হতে হবে। এবার ঠিক আগেরটা যেভাবে করলে সেভাবেই করো। ভি ইন্টু আর টিটা, টিটা কত, টিটা হচ্ছে ইনক্রিজ লাইফ টাইম, সেটা হচ্ছে ডেল্টা টি প্রাইম বাই √1 - v²/c²। এবার ডেল্টা টি প্রাইমটা কত আছে, সেটা হচ্ছে এটা 2.6 × 10⁻⁸ 2.6 × 10⁻⁸ বাই √1 - v²/c²। তাহলে ভি কত হচ্ছে দেখো, তাহলে ভি ইন্টু টি সেটা হবে আমার 20 মিটার, ভি ইন্টু টি হবে আমার 20 মিটার। তাহলে ভি বাই √1 - v²/c² ইন্টু এখানটায় আমার কি রয়েছে, কত আছে, 2.6 × 10⁻⁸ 2.6 × 10⁻⁸ সেটা শুড বি ইকুয়ালস টু 20। তাহলে ভি বাই √1 - v²/c² কত হচ্ছে, 20/2.6 × 10⁻⁸। এবার বোথ সাইড স্কোয়ার করে দাও, ভি স্কোয়ার কত বেরোচ্ছে দেখো, v²/1 - v²/c² ইকুয়ালস টু, এই পুরোটা স্কোয়ার হয়ে যাবে, এটা স্কোয়ার করে যেটা সেটা ক্যালকুলেটারে ফেলবে, 2.6 × 10⁻⁸। ভিটাকে নামিয়ে যদি দিই বা এটাকে যদি আমি উল্টে দিই তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, এটাকে যদি আমি উল্টে দিই তাহলে আমার, আচ্ছা এক কাজ করি, সিটাকে উপরে ওই সাইডে নিয়ে যাই তাহলে আমার, বা ভিটাকে নিয়ে যাই তাহলে আমার কি হচ্ছে, c² - v² বাই v², c² বাই v²টা নিচে আছে, এটা উপরে চলে যাবে, এটা এখানে c² গুণ করে দিলাম, সেটা ইকুয়ালস টু, এটা আমি উল্টে নিয়েছি, ঠিক আছে তো? বা বা চলো তোমাদের সুবিধার জন্য আগে একটা স্টেপ করেই নিই, c² v² বাই c² - v², এটা হচ্ছে এইটা 20/2.6 × 10⁻⁸ হোল স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি উল্টে দাও, c² - v² বাই c² v², সেটা আমার উল্টো হয়ে যাবে 2.6 × 10⁻⁸ বাই 20 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে ভিটাকে কমন নাও, বোথ সাইড, সিটাকে ওই সাইডে পাঠিয়ে দাও, তাহলে কত হচ্ছে দেখো, তাহলে c² - v² বাই v² ইকুয়ালস টু c ইন্টু 2.6 × 10⁻⁸ বাই 20 হোল স্কোয়ার, এই পুরো জিনিসটার হোল স্কোয়ার হয়ে গেল। এবার এখানে কি হচ্ছে, c² বাই v² -1 ইকুয়ালস টু সামথিং, এটাকে ক্যালকুলেট করে দেখো কত বেরোবে, সি এর মানটা বসিয়ে দাও, এটা ক্যালকুলেট করে দেখো কত বেরোচ্ছে, না এখানে তো হবেও না,
দাঁড়াও দেখে বলছি। এই অবধি হয়েছে তো সবার? হ্যাঁ স্যার। তাহলে সি এর জায়গায় 3 × 10⁸ বসিয়ে দাও। 3 × 10⁸ 10⁸ ইন্টু 2.6। আচ্ছা, এটা তো 10⁸ 10⁸ কেটেই যাচ্ছে। দেখো এখানটায় যদি সি এর জায়গায় 3 × 10⁸ বসাও, 7.8/20 কিছু হ্যাঁ কত বেরোলো? না, ইন্টু 2.6 ইন্টু 10⁻⁻8 বাই 20 হোল স্কোয়ার। এই পুরো জিনিসটার হোল স্কোয়ার। দেখো 10⁸ আর এই 8টা 10⁸ আর 10⁻⁻8 কেটে যাচ্ছে। তাহলে আমার এখানটায় পড়ে থাকছে c² / v² -1 ইকুয়ালস টু, আমার এখানটা থাকছে 3 × 26/20 হোল স্কোয়ার। এইটাকে শুধু বার করতে হবে, জিনিসটা ইজি হয়ে গেল আরো। তাহলে c² / v² যেটা, সেটা বেরোবে হচ্ছে 1 প্লাস এই জিনিসটা বার করো, দেখো কত বেরোচ্ছে, 3 × 26/20 এটার হোল স্কোয়ার। থ্রি ইন্টু 26 ডিভাইডেড বাই 20 এইটার স্কোয়ার। এটা 0.152 বেরোচ্ছে, 0.152 মতো বেরোচ্ছে। তাহলে c² v² কত হয়ে যাচ্ছে? 1.152 মতো বেরোচ্ছে। আর v²টা তাহলে কত হয়ে যাবে? c² / 1.152। তুমি এবার তাহলে v ইকুয়ালস টু c/√1.152 করে দেখো, এইটা বেরোবে 2.79 × 10⁸, which is b। b ছিল তো অপশন। ঠিক আছে, এটা কারুর হলো? এটা দেখি। হ্যাঁ স্যার হয়েছে। তোমার ঠিক আছে। হ্যাঁ স্যার মিলে গেছে। তো এই টাইপের অঙ্কগুলোই কিন্তু বেশি আসে, মানে টাইম ডাইলেশন টাইপের। ঠিক আছে, তো এগুলো রেডি করতে হবে। আচ্ছা, মাসের কি চেঞ্জ হয়? মাস কিভাবে ভ্যারি করবে? মাসটা কিভাবে চেঞ্জ করবে রিলেটিভিটিতে? ক্লাসিক্যাল ফিজিক্স অনুযায়ী আমরা জানতাম আচ্ছা, এক কাজ করো, এটা নেক্সট দিন করাবো, আজকে এই অবধি থাকুক। আজকে অঙ্ক অনেকগুলো হলো। ঠিক আছে, নেক্সট দিন এই মাসের পার্টটা করাবো।